ব্যথা করছে? দুপাশে মাথা নাড়ল তুষি, বুঝালো করছে। করারই কথা। তোমার জায়গায় ইউসা হলে এতক্ষণে দুবার সেন্সলেস হয়ে যেত। তুষি চুপ। ইয়াসিরের নজর পড়ল ওর পায়ের দিকে। ফর্সা গোড়ালি ফুলে একাকার। সেখানে নিজের ঠান্ডা হাত ছোঁয়াতেই ছিটকে উঠল মেয়েটা। ইয়াসির ওর মুখের দিকে ফিরল। চোখ মুখ কুঁচকে বসা তুষি প্রমাণ দিল কি সাংঘাতিক লেগেছে পায়ে। শ্বাস ফেলল ইয়াসির। ফোন বের করে কল করলো কাউকে। তুষির হঠাৎ গা গুলিয়ে এলো। টের পেল কান মাথা চোখ সব ঝাপসা হয়ে এসেছে। ঠোঁট নেড়ে বলল, একটু পানি খাবো। সহসা উঠে এলো ইয়াসির। জগ থেকে পানি ঢাললো গ্লাসে। তুষি আধশোয়া বসে। ইয়াসির গ্লাস এগিয়ে দিল। কাপা হাতটা বাড়ালো সে। শীর্ণ আঙুলের ঠকঠকানো দেখে ভ্রু পাকালো মানুষটা। গ্লাস ধরার আগেই ঢলে পড়তে গেল তুষি। হতবুদ্ধি ইয়াসির ঝট করে এক হাত দিয়ে ধরে ফেলল ওকে। একটা হাওয়ায় মিঠাইয়ের মতো তুলতুলে শরীর এসে মিশল তার বুকের ভিতর। ঠিক বক্ষভাগের মাঝখানে মাথা ঠেকে পড়ে রইল তুষি। ইয়াসির চমকে গেল, অবাক হয়েছে। পরপরই গাল চাপড়ে ডাকল, এই চোর, এই মেয়ে। তুষির জবাব নেই। নেতিয়ে পড়া ঘাড় দেখে জ্ঞান হারিয়েছে বুঝল ইয়াসির। তার শক্তপোক্ত চেহারায় উদ্বেগ এলো কিছু। অস্থির চিত্তে আশেপাশে চাইল একবার। সে সময় ঘরের দরজায় দাঁড়িয়ে আইরি, মুখ জুড়ে অমাবস্যা দ্বার। বিমর্ষ চোখে চেয়ে রইল ইয়াসিরের বুকে থাকা তুষির দিকে। ওকে দেখেই প্রশ্ন ছুড়ল মানুষটা। ও ছোট মায়ের ঘরে কি করছিল? আইরিনের বুক ধরফর করে উঠল। হঠাৎ প্রশ্নবাণী ভরকালো আরো। ঢোক গিলে বলল, আমি জানি না। ইয়াসির দ্বিতীয়বার কিছু বলল না। বুক থেকে সরিয়ে তুষিকে শুইয়ে দিল বালিশে। আইরিনের গা জ্বলে গেল তাতে। একে পরিকল্পনা পণ্ড হওয়া, তারপর এসব। ক্রোধের স্ফুলিঙ্গ বুকে ঠেলে দাঁত কিরমিরে করে চলে গেল সে। ইয়াসির ডাক্তার ডেকে এনেছে। মাঝবয়সী মহিলা তিনি। তনিমার খুব ভালো বন্ধু। দুজন একই কলেজে পড়েছে। ভদ্রমহিলা তৎক্ষণে স্কুল থেকে ফিরেছেন। তুষির জ্ঞান আসেনি এখনো। মেয়েটার অবস্থা দেখে তনিমা খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। গায়ে হাত রাখতেই আটকে উঠলেন। পরের দফায় তুষির জ্বর উঠেছে, পড়ে যাচ্ছে শরীর। ঘরে তখন চারজন মোট। ইয়াসির এক কোণে চুপচাপ দাঁড়িয়ে। তনিমা তুষির মাথার কাছে বসেছেন। ভদ্রমহিলা নিজের মতো পরীক্ষা করছেন। তনিমা বললেন, কিন্তু অনেক রক্ত বের হয়েছে তো। জামা কাপড়ের কি অবস্থা দেখেছিস? সমস্যা নেই, মাঝে মধ্যে অল্প একটু কাটলেও রক্ত বেশি আসে, চিন্তা করিস না। তবে হ্যাঁ, মেয়েটার চোখ মুখ দেখে আমার বেশ দুর্বল মনে হচ্ছে। ঠিক মতো খাওয়া দাওয়া করে না। কি ইয়াসির স্ত্রীর দিকে খেয়াল টেয়াল রাখো? তনিমা মুখ শুকিয়ে গেল। বিয়ের সময় ফারজানা লন্ডনে ছিলেন, তাই ঘটনার আদ্যপাত্য কিছু জানেন না। তুষিকে অ্যাসিডের ঘরে দেখে বউ ভেবে নিয়েছেন তিনি। অবশ্য ভুল তো কিছু ভাবেননি। তুষি তো ওর স্ত্রী, কিন্তু ছেলেটা যে ওকে বউয়ের চোখে দেখে না, কথাটা আবার কিছু বলে না বসে। শঙ্কিত নয়ন ঘুরিয়ে ছেলেকে এক পলক দেখলেন তিনি, অথচ অ্যাসিডের কিছু বলল না। দুহাত বুকে গুজে চুপ করে রইল। তুষি নড়ে উঠল হঠাৎ। একটু একটু করে আলাদা হলো চোখের দীঘল কালো পাপড়িগুলো। অস্পষ্ট গুঙ্গানি শুনে তনিমা খুব ব্যতিব্যস্ত হলেন। চুলে হাত বুলিয়ে ডাকলেন, তুষি, তুষি। মেয়েটা নিভু চোখে চাইল। ফারজানা প্রশ্ন করলেন সাথে সাথে, এখন কেমন লাগছে তোমার? গলার স্টেথোস্কোপ আর চেহারার অভিব্যক্তিতে তুষি বুঝল উনি ডাক্তার। ঠোঁট নাড়ল দুর্বলের মতো। মাথা ঘুরছে। ভদ্রমহিলা কিছু একটা ভাবলেন, শুধালেন পরপরই, বমি পাচ্ছে? লাস্ট সাইকেল কবে মিস করেছিলে? ইয়াসিরের কপাল বেঁকে গেল। তনিমা জিভ কাটলেন আলগোছে। এই রে, ফারজানা এত দূর চলে গেছে। মিনমিন করে বলল, আরে ওসব কথা কোনো ব্যাপার নয়। ভদ্রমহিলা হাসলেন। পেশেন্টের মুখে থেকে শুনি না, তুমি বলো তো মামনি। তুষি শেষেরটুকু বোঝেনি। নিষ্পাপ কণ্ঠে বলল, আমার তো সাইকেল নেই। ভদ্রমহিলা ভেবাচাকে খেলেন। তাকালেন হতবম্ব চোখে। তনিমা হতাশ চিত্তে মাথা নোয়ালেন হাতের উপর। ইয়াসিরের মুখ খুলল ততক্ষণে। খুব দৃঢ় অথচ গভীর শোনালো কথাগুলো।
এরকম কিছু নয়। আপনি এসব প্রশ্ন বাদ দিয়ে চেক আপ করুন। ফারজানা তনিমার দিকে তাকালেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সামান্য হাসলেন, বললেন, না মানে বিয়ে তো 1 মাসও হয়নি, তার আর কি। ও আচ্ছা, ঠিক আছে। তুমি তো পেইন কিলার দিয়েছিলে। এখন ব্যথার উপর ডিপেন্ড সব কিছু। অনেক সময় ফোলা ভাব বেশি হলে সারতে সপ্তাহখানেক লাগে। তবে ব্যথা বাড়তে থাকলে অবশ্যই হাসপাতালে আসিস, এক্স-রে করে দেখব। আর ব্যথার জন্য জ্বর এসেছে, ওষুধ খেলে কমে যাবে। এখন তাহলে আসি। ঘাড় নাড়লেন তনিমা। ফারজানা চারকোনা ব্যাগটা তুলে উঠে দাঁড়ালেন, মুচকি হেসে বললেন, ছেলের বউ কিন্তু খুব সুন্দর হয়েছে তনি। ইয়াসেরও দেখতে ভালো। নাতি নাতনির রূপে তো তুই ঝলসে যাবি রে। অ্যাসির চসূচক শব্দ করল। মহা বিরক্ত হয়ে শ্বাস ফেলল চোখ বুজে। তনিমা খুব অসহায় চিত্তে হাসলেন। উত্তরে কি বলবেন বুঝতে পারছেন না। ফারজানা আরো কিছু বলতে চাইলেন হয়তো, তবে প্রসঙ্গ কাটাতে ইয়াসির এগিয়ে এলো, হাত থেকে ব্যাগটা নিয়ে বলল। আপনি আসুন আমার সাথে। ওরা যেতেই তুষি বলল। কোন সাইকেলের কথা বললো বলুন তো? তনিমা অস্বস্তি গিলে বলল, ওসব বুঝতে হবে না, তুমি বলো তো তোমার শরীর দুর্বল কেন? খাও না ঠিক করে। খাই তো, একটু চিন্তায় আছি তাই হয়তো। এত কিসের চিন্তা তোমার? কবে বাড়ি যাবে ভাবছো? মুখ কালো করে মাথা নাড়ল তুষি। তনিমা গাল ছুঁয়ে বলল, নিশ্চয়ই যাবে, ওসব নিয়ে ভেবো না। ইয়াসির রাগ করলেই দেখবে ও তোমাকে নিয়ে যাবে। এমনি সময় ইয়াসিরের কথায় ভেঙচি কাটা তুষি আজ আর যুক্তিতর্কে গেল না, বসে রইল চুপ করে। তনিমা নরম গলায় শুধালেন, ছোটুর ঘরে গিয়েছিলে কেন, তাও আবার ওয়াশরুমে? পরিষ্কার করতে। ও বলল। অবাক হলেন তনিমা। পরিষ্কার করতে? কে বলেছে পরিষ্কারের কথা? তুষির জবাব চটপট। উনিই বলে গেছেন আমাকে দিয়ে ধুয়ে রাখতে। ইয়াসির ঘরে ঢুকেছে তখনই শেষ কথা কানে এলো তার। প্রশ্ন করলো সাথে সাথে, কথাটা কি তোমাকে আইরিন বলেছে? তুষি ফিরে চাইলো তিরিং বেগে, উপর নিচে মাথা নেড়ে বলল, মেঝেটা খুব পিচ্ছিল, পা রাখতে গেলাম আর অমনি ফসকে গেল, এত ব্যথা পেয়েছি। ইয়াসির ওসব শুনল না, চেঁচিয়ে উঠল আচমকা। আইরিন, আইরিন! অমন দরাত স্বরে ঘাবড়ে গেল তুষি। তনিমা মইয়ে এলেন আশঙ্কায়, আস্তে করে বললেন, থাক ইয়াসির, ছেড়ে দে, কিন্তু কিছু বলিস না। ইয়াসির শুনবে কিনা বোঝা গেল না। তার চৌকল চোয়ালের দৃঢ়তায় দ্বিধায় ভুগল তুষি। আইরিন ঘরে গিয়ে গুম মেরে বসেছিল। হঠাৎ ডাকে ছুটে এলো মিনিটে। জি ভাইয়া, ডাকছিলেন? ছোট মা তোমাকে বলেছে ওকে দিয়ে ওয়াশরুম ক্লিন করানোর কথা। আইরিন ঘাবড়ে গেল, ফ্যাকাশে হলো মুখখানা। হ্যাঁ না যাই বলবে তাতেই বিপদ। তাও মাথা নাড়ল কোনো রকম। অ্যাসির ভ্রু চালো। তাই ফোন করে দেখবো ছোট মাকে। আইরিন ঢোক গিলল। তার অগছালো চাউনি আর ঘন ঘন জিভের ঠোঁট চোবানোর দশা স্বচ্ছ চোখে মাপল ইয়াসির। পুরো কণ্ঠে বলল, মিথ্যে বলেছিলে তাই তো? আইরিন চুপ, কাঁপছে সে। ফ্লোরে কি মেখেছিলে? উত্তর এলো না। অ্যাসিড চিৎকার করে উঠল। কি মেখেছিলে? মেঘের মতো গর্জন শুনে কেঁপে উঠল আইরিন। হড়বড়িয়ে বলল, আচ্ছা, সাবান সাবান। তুষির ঠোঁট ফাঁকা হয়ে গেল। সাবান মাখা ছিল মেঝেতে, সেজন্যই অমন করে আছাড় খেল ও। তনিমা স্তম্ভিত হয়ে বললেন, আইরিন, তুমি ওয়াশরুমে সাবান মেখে এসেছিলে তুষিকে ফেলার জন্য? কি আশ্চর্য, কেন করেছো এমন? আইরিন নিরুত্তর, ভয় ডরে জুবুথুবু। চোখের কোণ তুলে বুঝতে চাইল ইয়াসিরের অভিব্যক্তি। খুব ঠান্ডা চোখে চেয়ে সে। এমন নিষ্পেহতা দেখে দ্বিগুণ শঙ্কায় চুপসে এলো মেয়েটা। ইয়াসির শান্ত অথচ কড়া গলায় বলল, আমি মেয়েদের গায়ে হাত দেই না, না হলে এক থাপ্পড়ে তোমার গাল থেকে মারি আলাদা করে ফেলতাম। আইরিনের কান্না পেয়ে গেল। একটা সামান্য কাজের মেয়ের জন্য ইয়াসির ভাই এভাবে বলতে পারলেন? ও আবার বলল, নিশ্চয়ই ওই দিনের প্রতিশোধ নিতে এটা করেছিলে। তুমি নিজে বুঝতে পারছো তুমি কি করেছো? তোমার জন্যে একটা মেয়ের মাথা ফেটেছে, পা মুচকেছে,
ভেঙেও যেতে পারত। ইচ্ছে করছে এক্ষুনি তোমাকে ঘাড় ধরে বাড়ির বাইরে ফেলে আসি। শুধুমাত্র ফুপির জন্যে করলাম না। কিন্তু পরের বার এমন কিছু করতে যেও না আইরিন। আমার দ্বিতীয় রূপ দেখবে তখন। দিস ইজ ইয়োর লাস্ট ওয়ার্নিং। আমি কষে ধমক ছুড়ল ইয়াসির। অপমানে জর্জরিত আইরিন প্রত্যুত্তরে গেল না। টলমল চোখে একবার তুষির দিকে চাইল। পৃথিবীর সবটুকু উষ্ণতা অক্ষিকুটে এসে ভিড়ল অমনি। দাঁত পিষে ভাবল, তোমার জন্য আমাকে এতগুলো কথা শুনতে হলো। এত অপমান আমি ভুলবো না তুষি। এর দ্বিগুণ ফিরিয়ে দিব। আই সোয়ার, এর দ্বিগুণ ফিরে পাবে তুমি। তনিমা দীর্ঘশ্বাস ফেললেন। খুব আক্ষেপ করে বললেন, আইরিন, এমন কি করে হলো? বলো তো স্বার্থ, ও তো এমন ছিল না। হঠাৎ তুষির পেছনে পড়লো কেন এভাবে? তুষি নিজেই বিভ্রান্ত। জ্বর ব্যথা সব ভুলে গেছে বিস্ময়ের তোড়ে। আইরিনের কোন পাকা ধানে মই দিয়েছিল যে এমন করতে হবে? মেয়েটা বুক ফুলিয়ে শ্বাস নেয়। চোখ দুটো ঘুরে আসে ইয়াসিরের উপর। মনে পড়ে ওকে কোলে নেয়ার দৃশ্য, মাথায় ওষুধ লাগানো চিত্রপট, সেই পকেটমার ছেলেদের হাবভাবে ঘুরে বেড়ানো। তুষি কি লজ্জা পেল? ওসব স্পষ্ট না হলেও ইয়াসির তাকাতেই চট করে নজর নামিয়ে আনলো সে। তনিমা উসকুস করছেন কিছু বলতে। ইয়াসির কাবার্ডে হাত দিয়েছেন। কালকের ফাইলটা ভুলে রেখে গিয়েছিল, ওটা নিতে এসেই ঘটে গেল এসব। ভদ্রমহিলা ছেলেকে দেখলেন কিছু পলক, রয়ে বললেন, বলছিলাম কি স্বার্থ, তুষি তো অসুস্থ, আবার পায়েও ব্যথা। এই সময় উপর নিচ টানাহেঁচড়া না করে তোর গড়েই বরণ থাকুক। ঝট করে ফিরল ইয়াসির। ভীষণ তাজ্জব হয়ে বলল, আমার ঘরে কেন থাকবে? এটা কি হাসপাতাল নাকি? চাউনিয়ার কথায় তনিমা গুলিয়ে ফেললেন সব। না মানে, অসুস্থ দেখে বললাম। ইয়াসির একটু চুপ থেকে বলল, সে ব্যবস্থা আমি করছি, কিন্তু এই চোরের জায়গা আমার ঘরে নেই। তুষি নাকের ডগা ফুলল এতক্ষণে, আবার চুরচুর করছি। বেটা তোর ঘরে থাকতে চায় কি? তনিমা হতাশ হলেন, দীর্ঘশ্বাস ফেললেন একচোট। ভেবেছিলেন এই সুযোগে তুষিকে রেখে যাবেন এ ঘরে। দুটোতে একই কামরায় থাকলে নিশ্চয় মন বিময় হতো। মুখ ভার করে বললেন, থাক, তোর তাহলে কিছু করতে হবে না। একটু কষ্ট করে নামো তো তুষি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তুষির এই বিষয়ে মাথা ব্যথা নেই। শরীরের নিস্তেজ হয়ে আসা টের পাচ্ছে সে। মাথা টনটন করছে ব্যথায়। নিশ্চুপ মেয়েটা দুর্বল দেহটা নিয়ে নামতে যায়। ফ্লোরে এক পা ছোঁয়াতেই মাথা চক্কর কাটে। ফের পড়তে গেলে ধরফড়িয়ে এসে ধরল ইয়াসি। আবার সেই ঘনিষ্ঠ হলো দুজন। তুষি থমকালো, তাকালো চোখ তুলে। সন্ধে হলো একজোড়া নিষ্প্রাণ চাউনির সঙ্গে। ইয়াসির ফোঁস করে শ্বাস ঝাড়ল। বুঝলো সে ছাড়া হবে না। তারপর একটু আগের মতোই চট করে কোলে তুলল আবার। তুষি নির্বাক চেয়েছি। ইয়াসির হঠাৎ এমন করে ছোঁয়াতে কোথাও কিছু হচ্ছে কিনা কে জানে। তবে বকবক করা মেয়েটার কথার বানে বাদ পড়েছে আজ। এই যে তুষি, বাকবিতণ্ডায় যাচ্ছে না, টু শব্দ করছে না, শুধু চুপটি করে বিস্ময়াভিত্যের মতো ইয়াসিরের দিকে চেয়ে আছে। মানুষটা সোজা বেরিয়ে এলো। পিছু পিছু এলেন তনিমাও। তার ঠোঁটে চাপা হাসি। মন তো বলছে ওরা একদিন এক হবে, কিন্তু সেই দিনটা কবে আসবে সেটাই জানে না। ইয়াসির তুষিকে নিয়ে ইউসার ঘরে ঢুকেছে। সেই একই রকম খাটে বসিয়ে ফিরতেই তনিমা বললেন, এখানে আননি যে? থাকুক। চলেই যাচ্ছিল সে, দরজা অবধি গিয়ে ফিরল আবার। বলল, মতিকে দিয়ে ওষুধ আনিও, পড়াশোনা জানে না, ভুলভাল খেয়ে ফেলবে। ইউষাকে বলবে দেখে শুনে খাওয়াতে। আর এই মুহূর্তে একে দিয়ে কাজ করানোর দরকার নেই। ইয়াসির বেরিয়ে গেল। কোথাও তার টিকিটাও নেই, অথচ চেয়ে রইল তুষি। যতদূর চোখ যায় দেখল সে। পরপরই হুঁশ পেয়ে সরালো নজর, মাথায় রাখলো বালিশে। তনিমা গায়ে কাঁথা টেনে দিলেন, চুলে হাত বুলিয়ে বললেন, তুমি বিশ্রাম নাও, আমি খাবার নিয়ে আসছি, কেমন? বিকেল নাগাদ এক ভ্যান ভর্তি করে কিছু মালপত্র এলো সৈয়দ ভবনের দোরগোড়ায়।
শওকত বাড়ি ফিরছেন মাত্রই এত ফার্নিচার দেখে কিছু বিভ্রান্ত হলেন। সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলেন তনিমা নিজ দায়িত্বে লোক দিয়ে সেসব স্টোর রুমে ঢুকাচ্ছে। প্রশ্ন ছুড়লেন তিনি। কি এসব, কে পাঠালো? তনিমার মুখ হাসি খুশি খুব, বলল, সার্থ পাঠিয়েছে তুষির ঘরের জন্য। অমনি চেহারা টান টান করে ফেললেন শওকত। কৌতূহল মিলিয়ে মুখে বিরক্তি এসে ভিড়ল। অতিষ্ঠা আওড়ালো। আদিক্ষেতা, বউ মানে না, আবার তার জন্য জিনিসপত্র কেনে। পুলিশের চাকরি না করে রাজনীতি করলেই পারতো, যত সব। হয়তো চোটপাট করে চলে গেলেন তিনি। তনিমা মাথা নাড়লেন দুপাশে। কেন যে সবাই এত রুষ্ট মেয়েটার প্রতি? মানুষ হয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করলে কি এমন হয়? তুষির ঘরের জন্য একটা খাট, একটা ছোটখাটো ওয়ার্ড্রোব আর একটা টেবিল কিনেছে ইয়াসি। লোকজন এসে সেসব ঠিকঠাক করিয়ে দিল। রেশমিকে সাথে নিয়ে ঘরটা নতুন করে ঝাড়মোছ করলেন তনিমা। ময়লার আস্তরণে জমে থাকা রুম বসবাসের দারুণ জায়গা হলো নিমিষে। তুষি এখন ঘরেই। ইউষা আর তনিমা দুজন ধরে ধরে খুব সাবধানে নামিয়েছে মেয়েটাকে। ঘরের চেহারা দেখে বিস্ময়ে চোখ কপালে উঠল তার। ততোধিক অবাক হলো এসব ইয়াসিরের কিনে দেওয়া শুনে। আর ওই হতবাক দৃষ্টি হয়তো বুঝে ফেলেছে ইউষা। মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল, দেখলে, ভাইয়া তোমার জন্য হারিয়েছে। আমার কি মনে হয় জানো, ভাইয়ার এখন তোমাকে নিয়ে সামথিং সামথিং হয়। সামথিং সামথিং কি? ইউষা ফিসফিস করলো। অয়ন ভাইয়ার জন্য আমার মাঝে যেটা হয় সেটা। তুষি ফোঁস করে শ্বাস ফেলল। তার নিরস মুখ দেখে ইউষা বলল, মাথা ব্যথা করছে? না, একটু পায়ে। ও কথা কেড়ে নিল। পা ব্যথা? আচ্ছা দাঁড়াও, আমি একটু তেল গরম করে আনি, মালিশ করে দিলে আরাম পাবে। এরপর তোমার ঔষধও আছে। তুষিকে কিছু বলার সুযোগই দিল না। দুরন্ত পায়ে ছুটে গেল মেয়েটা। কক্ষের ছোট জানলা চাপিয়ে বাইরে চাইল তুষি। অন্ধকার চেপে বসা আকাশে দাদির মুখটা ভেসে উঠল হঠাৎ। মেয়েটার বুক হু হু করে অমনি। কতদিন দাদিকে দেখে না, দাদির হাতে খায় না। এই যে আজ ওর মাথা ফেটে গেল, দাদি থাকলে কেঁদে কেটে ভাসিয়ে দিত নিশ্চয়ই। তুষি উদাস চিত্তে হাসল। ও কখনো কাঁদে না। যত ঝড় আসুক, বিপদ হোক, তুষি আর 5টা মেয়ের মতো ফ্যাচ ফ্যাচ করে চোখের জল ফেলেনি। মন খারাপ হয়েছে, মাথা বিগড়ে গেছে, কিন্তু নাকের জলে চোখের জলে হয়নি। তুষি শেষ কেঁদেছিল ছোটবেলায়, যেদিন স্কুল থেকে ওর নাম কাটিয়ে দিল দাদি। তারপর থেকে তুষি খুব শক্ত একটা পাথর হলো। গায়ে যতই ঠোকা লাগুক, চোখে জল আর আসে না। অয়ন বাড়ি ফিরল সবে। ঘেমে নিয়ে ক্লান্ত সে। কনুয়ের ভাঁজে সফেদ অ্যাপ্রন ঝুলিয়ে চৌকাঠ মারাতেই সামনে পড়ল ইউষা। ওড়না দিয়ে গরম তেলের বাটি ধরে নিয়ে যাচ্ছে কোথাও। সঙ্গে সঙ্গে ডাকলো সে। ইউষা, বসার ঘর ফাঁকা তখন। অয়নের ভরাট জমাট স্বর নিস্তব্ধতায় প্রতিধ্বনি হলো। চমকে ফিরল মেয়েটা। পুরুষালী প্রিয় মানুষটা দেখেই হাসি ফুটল ঠোঁটে। ও তুমি কখন এলে? এসেছে 2 ঘন্টা হবে। এতক্ষণ বসে বসে ঘুমাচ্ছিলাম, দেখিস না? ইউষা ঠোঁট উল্টালো। এভাবে বসে কেন? হাতে কি? গরম। কেন? তুষি পা মচকে গেছে, মালিশ করে দেব। অয়নের কপালে ভাঁজ পড়ল। চাইছিল জিজ্ঞেস করবে না, মুখ ফসকে বেরিয়ে এলো তাও। কি করে হয়েছে? ইউষার কণ্ঠে উদ্বেগ। ওয়াশরুমে পা পিছলে পড়ে গেছে, মাথাও ফেটে গেছে জানো। অয়ন নিচে ঠোঁট কামড়ালো। একবার ভাবলো পড়লে পড়েছে, ওর কি। পরের বার ভাবলো ও তো ডাক্তার, শিশুবিদ হোক যাই হোক ডাক্তার তো। মনুষ্যত্বের খাতিরতেও একবার কি দেখে আসা উচিত নয়? ছোট করে বলল, দেখি চল। ইউষা খুশি হয়ে গেল, সদ্য ফোটা কামিনীর মতো। নিষ্কলুষ হাসল সে। অয়ন সামনে হেঁটে যায়, আর মানুষটার চওড়া পিঠ দেখে দেখে পা বাড়ায় সে। তুষির ব্যথা না কমলেও মনে আনন্দ। নরম খাটে কোমল গদি, জামা কাপড় রাখার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে সব আছে এখন। খাটের শক্ত কাঠে পিঠ মিলিয়ে বসে চারপাশ দেখছিল সে। এর মাঝে ঢুকলো অয়ন। এক টুকরো সাদা আলোতে ফর্সা মেয়েটার উপর সরাসরি নজর পড়ল ওর। বুকের কোথাও একটা বিদ্যুৎ স্ফুর্ত হলো। এ যেন তীব্র শব্দে আছড়ে পড়া বাজ। খুব অস্থিরতা ঝেঁকে বসলো ঘাড়ে। ইউষা বলল, তুষি, ভাইয়া এসেছেন তোমায় দেখতে। তুষি ফিরল এদিকে। অয়নকে দেখেই ঝলমল করে উঠল। ব্যস্ত হয়ে বলতে গেল, ভেতরে
অথচ শরীরটা নাড়াতেই ব্যথা পেল ফের। ছোট একটু নিনাদ বেরিয়ে এলো ঠোঁট ফুঁড়ে। অয়ন লম্বা পায়ে এগিয়ে এলো অমনি, দাঁড়ালো ঠিক মুখোমুখি। তুষির চোখের দিকে না চেয়ে সোজা পায়ে ফেললো নজর। বেশ ফুলেছে। ডাক্তার দেখিয়েছিল? হ্যাঁ, ফারজানা আন্টি এসেছিলেন, পেইন কিলার দিল, এরপরেও ব্যথা বাড়লে এক্সরে। ওষুধ খেয়েছিস? হ্যাঁ। অয়ন কপালের দিক চাইলো একবার, ব্যান্ডেজ দেখে বলল, তুই ব্যান্ডেজ করেছিস? না, আমি তো ক্লাসে ছিলাম। প্রেসক্রিপশন কোথায়? মাঝখানে তুষি বলল। আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। এত ভালো কথাতেও চটে গেল অয়ন, চোখ রাঙিয়ে বলল। তুমি চুপ করো। মেয়েটা হতভম্ব হয়, ঠোঁট উল্টে ঈর্ষার পানে চায় একবার। কি করেছে ও? কাল সেদে কফি খাওয়ানো লোক অহেতুক এমন ধমকালো কেন? ঈর্ষার চোখেও প্রশ্ন। অয়ন ভাই তো মেজাজি মানুষ নন, ধমক টমক ওনার সাথে যায় না। কি হলো হঠাৎ? কিন্তু ওসব জিজ্ঞেস করতে পারল না। তার দুনামনার মাঝেই শক্ত গলায় শুধালো অয়ন। প্রেসক্রিপশন কোথায়? ঈর্ষা চোখ দিয়ে দেখালো, ওই তো টেবিলে। অয়ন গিয়ে হাতে তুলল সেটা। হুট করে পাতলা কাগজের ওপর দিয়ে তুষির দিকে চাইল সে। কেন চাইলো জানে না, তবে খুব 2 সেকেন্ড নিষ্পলক মেয়েটাকে দেখলো অয়ন। কোকড়া চুল ছেড়ে রাখা, মাথায় ব্যান্ডেজ, একটা বাচ্চার মতো ঠোঁট উল্টে বসে আছে। কি নিষ্পাপ ললিত সুন্দর মুখ, গুধুলির মতো নির্মল, অথবা বকুলের ন্যায় স্নিগ্ধ। হবে কিছু একটা। পরপরই সে চোখ সরালো, যেন হুঁশ এসেছে এক্ষুনি। গলা ঝেড়ে বলল, সব ঠিকঠাক আছে, তো কোনো সমস্যা হলে আমি আছি, ডাকিস। মাথা নাড়ল ইউষা। আচ্ছা, আমি তো আজ রাতে ওর সাথে ঘুমাবো, তোমার কিছু লাগলে আমাকে বলবে, হ্যাঁ? ফোন করলেও হবে। মেয়েটা অসহায় ছিল, সায় দেবে অয়ন। বলবে হয়তো, তোকেই তো ডাকবো, তুই ছাড়া কে আছে আমার। কিন্তু হলো না এমন, বরং রুক্ষস্বরে বলল সে। আমার কিছু দরকার নেই। তারপর হনহনে পায়ে ঘর ছাড়লো অয়ন। ইউষা আহত হলো, দীর্ঘশ্বাস ফেললো, বিড়বিড় করলো মনে মনে। তোমার নেই, আমার তো আছে। আর আমার তোমাকেই দরকার অয়ন ভাই, দিয়ে দাও না। তুষি হাতটা টানলো তখনই। তেল পড়ে যাবে ভেবে ধরফড়িয়ে বাটিটাকে আরো চেপে ধরলো ইউষা। ধপ করে বসে পড়লো সামনে, গোল চোখে বলল। কি হয়েছে? তোমার এই ভাইকে বিটকেলটার ভূতে ধরেছে। আমাকে কিভাবে ধমক দিলে দেখলে? আমি আর কখনো কারো প্রশংসাই করব না। বাইরে থেকে ফিরেছে তো বোধ হয় মেজাজ ঠিক নেই। ভাই এমনিতে খুবই নরম মানুষ। তারপর চপল পায়ে গিয়ে ঘরের দৌড় দিল ইউষা। সামনে এসে ফিসফিস করলো। আমি যে অয়ন ভাইকে পছন্দ করি কাউকে বলনি তো? না, কাকে বলবো? গদগদ হয়ে পড়ল সে। থ্যাংক ইউ। বাড়িতে কেউ কিন্তু কিচ্ছু জানি না। আগে অনার্সটা কমপ্লিট করি, তারপর এ নিয়ে উঠে পড়ে লাগবো। আচ্ছা। ইউষা ভ্রু উচালো। তোমার কি হয়েছে বলো তো? আচ্ছা, কেমন কেমন লাগছে? শরীর বেশি খারাপ বুঝি? কিন্তু জ্বর তো নেমে গেছে তাহলে? তুষি উত্তর দিতে পারল না। ও নিজেই জানে না ওর কি হয়েছে, শুধু টের পাচ্ছে অন্তপুরের কোথাও একটা গোল হয়ে ঘুরছে কিছু, যার অনুভূতি লাভার ন্যায় তপ্ত, আবার হিমের মতো শীতল, কখনো আবার পাথর সম ভারী। কিন্তু কি এটা? সময়ের এক নরম আবছা ক্যানভাসে হেলে পড়ছে সূর্য। লালচে সোনালি আকাশে তখন দুপুটে পাখিদের আনাগোনা। ওদের নিড়ে ফেরার তারায় পাখা ঝাপটানোর একরকম ক্লান্ত সুর। নরম রোদের কালে গাছের ছায়াগুলো মাটিতে দীর্ঘ হয়ে ভাসছে। চারপাশে অসংখ্য সবুজের মাঝে একটা সাদা রঙের গোল টেবিলে বসে আছে অয়ন। ফর্সা শুকনো মুখখানায় প্রগাঢ় চিন্তা তার। হাস্যহীন ঠোঁট দুটো একটার গায়ে আরেকটা চেপে রেখেছে। সামনে মেলে রাখা মোটা বইয়ের মনোযোগের ছিটে ফোঁটাও নেই। অদূরে শ্যাওলা পড়া দেয়ালে নিষ্পলক চেয়েছিল অয়ন। আচমকা পাশের চেয়ার টানার শব্দ হলো। ধ্যানের সুতো ছিঁড়ে চমকে পাশ ফিরল ছেলেটা। ইয়াসির বসেছে মাত্র, হাতের ভাঁজে ল্যাপটপ। অয়ন সোজা হয়ে বসলো অমনি, হাসার চেষ্টা করলো ঠোঁট টেনে। মুখ খোলার আগে প্রশ্ন এলো ওদিক থেকে। কি ভাবছিলি? কই কিছু না। হয় বই পড়, না হয় বন্ধ করে রাখ। না, পড়ছি তো।
পড়ছি বললেও বেখেয়ালের মতো খোলা বইটা অয়ন বন্ধ করে ফেলল। ইয়াসিরের কপালে ভাঁজ বসলো তাতে। অগোছালো উদাস চিত্তে ছেলেটাকে সূক্ষ্ম চোখে দেখল সে। প্রশ্ন করলো দ্বিতীয় দফা। কি হয়েছে তোর? কই কিছু না, পড়ছিলাম তো। ইয়াসির ভ্রু উচালো। বই বন্ধ রেখে? অয়ন যেন হুঁশে এলো। মুখ তুলল চটক কাটার নেয়। বই বন্ধ অবস্থায় পড়ে আছে সামনে। ও তাহলে কি পড়ছিল এতক্ষণ? ছেলেটা চোখ খিচে চকচক শব্দ তুলল জিভে। কপালে হাত ঘষতে দেখে জিজ্ঞেস করলো ইয়াসির। আর ইউ ওকে অয়ন? কোনো সমস্যা হচ্ছে? না না, আসলে একটু টেনশন হচ্ছে ক্যাম্পেইন নিয়ে। সিম্পল ব্যাপার ভাইয়া। তোর মুখ দেখে কিন্তু মনে হচ্ছে না সিম্পল। না ভাইয়া, ঠিক আছে আমি। আচ্ছা ছাড়ো, নাস্তা করেছো তুমি? না। তুমি তো কখনো গার্ডেনে আসো না, হঠাৎ এলে? পরে। অয়নের কণ্ঠে উদ্বেগ। না না, তা কখন বললাম? এসেছো ভালোই হয়েছে। তুমিও ব্যস্ত, আমিও, কথাই হয় না আমাদের। তারপর থামলো সে, যেন সময় নিল একটু। খুব স্পষ্ট একটা উসখুসে ছাপ বসলো গৌরতকের মাঝে। হয়তো বুঝলো ইয়াসির, জিজ্ঞেস করলো। কিছু বলবি? অয়ন অপ্রস্তুত হাসলো, বলল। না কিছু না। কিন্তু ইয়াসিরের খটকা লাগলো। মেলে রাখা ল্যাপটপ বন্ধ করলো হাত দিয়ে। পুরোপুরি ফিরলো ভাইয়ের দিকে। মোলায়েম কণ্ঠে বলল। যেটা মনে আছে বলে ফেল। নিজেদের মধ্যে এত ইতস্ততা কিসের? অয়ন ফের হাসলো, নিজের তৈরি করা অথবা বিব্রতকর হাসি। চপল ছেলেটার মাঝে আচমকা এমন দ্বিধাদ্বন্দ্বের কারণ ইয়াসির বুঝেনি। ওকে সহজ করতে প্রসঙ্গ পাল্টায় সে। ক্যাম্পেইন কেমন যাচ্ছে? তা ভালো। প্রতিদিন যে এত বাচ্চা অসুস্থ হয়, এক একটা ভয়াবহ রোগী ভুগতে পারে। এই পেশে না এলে আমি হয়তো কোনোদিন বুঝতাম না। এক পেশে হাসলো ইয়াসির, ফোঁস করে শ্বাস ফেলে বলল। তাহলে আমার কি বলা উচিত? প্রতি সেকেন্ডে যে দেশে এত ক্রাইম হয়, হাজারটা খুন, হাজারখানেক নৃশংসতা, পুলিশ অফিসার না হলে আমিও কি জানতাম? অয়ন বলল। তার বলতে তোমার ওপর দিয়ে তো কম ঝামেলা যাচ্ছে না। একবারে ঘরে বাইরে সমান সমান। ভ্রুকোটা ইয়াসির। ঘরে কি ঝামেলা? অয়নের উত্তর তৈরি। কেন, ওই তুষু মেয়েটা, ও এখন তোমাদের জীবন অন্যতম সমস্যা নয়? ইয়াসিরের মুখের ধরন পাল্টে গেছে। স্বভাব সুলভ ভারী হলো স্বর। না, ওইটুকু পুচকে মেয়ে আমার সমস্যা হবে কেন? কণ্ঠ শৃঙ্গে তুলল অয়ন। কে বলছো ভাইয়া? যে তুমি একটু অন্যায় দেখলে বরদাস্ত করো না, সে তোমার বউ একটা চোর হয়ে গেছে? তার লোক ঠকানো বিয়ের মতো ঘটনা। রাগ থেকেই তো মেয়েটাকে আটকে রাখলে এখানে। প্রতিদিন সকাল বিকেল মেয়েটাকে চোখের সামনে দেখছো, সহ্য করছো, এটা ঝামেলা না? ইয়াসির কিছু বলতে গিয়েও বলল না। ঠোঁট টিপে চুপ করে রইল। সেকেন্ড কয়েক সময় নিয়ে ধীরস্থির জানালো। না। অয়ন নড়ে চড়ে বসলো, সাগ্রহে শুধালো। আচ্ছা মেনে নিলাম, কিন্তু বাকি সব? ও যে তোমার স্ত্রী, তা তো মিথ্যে নয়। তাহলে? মৃদু ধমকালো ইয়াসির। মায়ের মতো কথা বলবি না। কিসের স্ত্রী? এই বিয়ের কোনো রকম কোনো ভ্যালু আমার কাছে নেই। অয়ন বিস্মিত হয়ে বলল। হ্যাঁ, এর মানে তুমি একে শুধু এখানে আটকিয়ে রাখবে, সংসার টংসার করবে না? সারা জীবন একটা মেয়েকে এমন জিম্মি করে রাখা তো অনেক বড় অন্যায় ভাইয়া। ইয়াসির চোখ ছোট করলো। তোর কি মাথা গেছে অয়ন? সারা জীবন ওকে কেন রাখবো এখানে? ওকে আমি যে কারণে এনেছি, আমার যদি মনে হয় সেটা হয়েছে, তাহলে আমি নিজে ওকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসবো। অয়নের কণ্ঠে কৌতূহল। কি কারণ? ইয়াসির ফের চুপ করে গেল, বলল তারপর। আছে কিছু একটা, কিন্তু এই মুহূর্তে চাইছি না সেটা অন্য কেউ জানুক। অয়নের সন্দেহ হলো, কি এমন কারণ? ঠোঁট কামড়ে সেকেন্ড কয়েক ভাবল সে, কিন্তু রহস্যের তোল পেল না। জিজ্ঞেস করলো সময় নিয়ে। কিন্তু মামুনি যে চান তুমি ওকে নিয়ে হ্যাপি ফ্যামিলি লিড করো, সেটার কি হবে? ইয়াসির স্পষ্ট জবাব দিল। দ্যাটস নট পসিবল। আই উইল ডিভোর্স হার সুন। অয়নের চোখ বেরিয়ে এলো, হতবম্ব আওড়ালো। ডিভোর্স? সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেবে? সরু চোখে চাইলো ইয়াসির, বলল সোজা সাপটা। তো কেন দেব না? যাকে আমি স্ত্রী হিসেবে মানিনি,
যার প্রতি আমার না আছে সম্মান, না আছে ভালোবাসা, তার সাথে অহেতুক একটা সম্পর্কের বোঝা বয়ে নেওয়ার তো মানে হয় না। শুধু আমি কেন, ওই চর্মিও হয়তো আমাকে নিয়ে একই রকম ভাবে। আমরা দুজনেই একটা উদ্ভট সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছি, যার কোনো ভিত্তি নেই। সেটা যত কম বাড়ানো যায় তত ভালো। অয়ন অধৈর্য হয়ে বলল, আর ইউ শিওর ভাইয়া? তাহলে মামুনি দিদুন এরা? সেসব আমি বুঝবো। তুই হঠাৎ মেয়েটাকে নিয়ে এত প্রশ্ন করছিস কেন? নিভে এলো অয়ন। উদ্বিগ্ন মুখখানায় থতমত খাওয়ার চিহ্ন বসলো কিছু। নিচু স্বরে বলল, না, আসলে এমনই। এতদিন হয়ে গেল এসব নিয়ে তোমার সাথে কথা বলা হয়নি। ইউসার কাছে শুনেছিলাম অনেক কিছু, তাই আর কি আজ জানতে চাও। কিন্তু ভাইয়া, তুমি শিওর তুমি তুষিকে ছেড়ে দেবে? ইয়াসির শক্ত কণ্ঠে বলল, শিওরের কিছু নেই, এটাই একমাত্র সত্যি। খুব তাড়াতাড়ি একজন লয়ারের সাথে কথা বলবো আমি। তুই পড়ছিলি না, পড়। অয়ন মাথা ঝাঁকালো কিন্তু পড়ল না। বইটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো হঠাৎ। রুমে যাচ্ছে, কাজ আছে কিছু, তুমি থাকো। ইয়াসির ঘাড় নাড়ল, নিঃশব্দে বোঝালো তার সম্মতি। অয়ন পিছু করে পথ ধরল বাড়ি। এক ফালি কোমল রোদের ছটায় মুখায়ব চকমকে তার। হঠাৎই একটা তীক্ষ্ণ পাকা হাসি নিটল উষ্ঠপুটে শির তুলে চাইল। কেমন করে হাসলো অয়ন। বুক ফুলিয়ে ভীষণ দীর্ঘতায় শ্বাস টানলো, তারপর যেন নেমেছে খুব ভারী মস্ত বড় কিছু একটা বুক থেকে নেমে গেছে এক্ষুনি। সাথে উবে গেছে তার সমস্ত দোটানা, সব দ্বিধাদ্বন্দ্ব। অ্যাসিরাজ থানায় যায়নি। হাতে উত্তাল কেস টেস নেই বলে ফুরসত পেয়েছে কিছুটা। সন্ধ্যের পর বসার ঘরে বসেছিল সে। এক ফাঁকে তনিমা এসে সামনে চা রেখে গেলেন। বিশালাকার টেলিভিশনে চোখ রেখেই কাপ হাতে তুলল ছেলেটা। তার একটু পরেই নামলো অয়ন। মিন্টু চানাচুর চিবোচ্ছে, ও পাশে বসলো। কটমট শব্দ শুনে বিরক্ত চোখে বলল, গরুর মতো চিবুচ্ছিস কেন? আস্তে খা। গরু বুঝি এভাবে চিবয়? ওদেরকে কি আমাদের মতো 32টা দাঁত আছে? তোর 32টা নেই, 31টা হবে। কারণ উদ্ভট প্রশ্নের জন্য এক্ষুনি চর মেরে আমি একটা ফেলে দেবো। মিন্টু মুখ গোছ করে বলল, তুমি আর ইউসা একরকম। আমাকে এত ধমকাও কেন তোমরা? ছোট বলে কি আমার মান ইজ্জত নেই? ইউসার কথা উঠতেই আশেপাশে চাইল অয়ন। জিজ্ঞেস করলো, কোথায় তোর বোন? বিকেল থেকে দেখা নেই, ঘুমাচ্ছে? না, ভাবির ঘরে। এতক্ষণ টিভিতে মগ্ন ইয়াসির অমনি ঝট করে তাকালো, বলল খুব নিম্নভার স্বরে, ও তোর ভাবি নয়, এসব যেন আর না শুনি। চুপসে গিয়ে মাথা নাড়ল ছেলেটা। অয়ন হাত ছুড়ল মাকে। মামুনি, চা খাবো। ওপাশ থেকে উত্তর এলো, আসছি। একটু পরে এলেন তিনি। চা রাখতেই ইয়াসির বলল, সারাক্ষণ রান্নাঘরে কি করছো এত? তনিমা বললেন, বসে কি করব? তুই কি গল্প করবি আমার সাথে? শুধু তো শুনবি। সব সময় কি বক্তা হতে ভালো লাগে? একটু তো শ্রোতা হতেও মন চাই। ছোট শ্বাস ফেলল ইয়াসির। বসে এখানে। তনিমা খুশি হলেন। হাত গুছিয়ে বসলেন অয়নের পাশে। কথা শুরুর আগেই তুষির ঘর থেকে চেঁচাতে চেঁচাতে বের হলো ইউসা। স্ফূর্ত পাখির মতো বলল, ও বড় মা, ও বড় মা, দেখো দেখো। তার চিৎকারে সর্বসারা বাড়ি। আওয়াজ শুনে একযোগে পিছু ফিরল সকলে। তুষিকে ধরে ধরে এনে দাঁড় করিয়েছে ইউসা। মেয়েটার পায়ের হাড় নড়বড়ে। এক্সরে করায় ধরা পড়েছে ব্যাপারটা। সেজন্য কেউ না ধরলে হাঁটতে পারে না। তবে আজে পায়ের থেকেও তার বেশভূষার নজর আটকে গেল সবার। রেশমি ছাদের কাপড় নিয়ে নিচে নামছিল। সিঁড়িতে দাঁড়িয়ে চোখ পড়ল তুষির দিকে। বিস্ময়ের তোড়ে হাত থেকে পড়ে গেল সেসব। আর্তনাদ করলো মিহিস্বরে। ও আল্লাহ, দেখ কে এটা? তুষি লজ্জা পেল একটু। চিবুক নামিয়ে নিল নিচে। তনিমা দাঁড়িয়ে গেলেন। চোখ জোড়া গোলাকার বিকট করে আপাদমস্তক দেখলেন মেয়েটাকে। সবসময় আলুথালু পোশাক জড়ানো তুষির পরনে লাল রঙের শাড়ি, নিখুঁত তার কুচির ভাঁজ, কোকড়ানো জটবাঁধা চুল স্ট্রেট করে পিঠ অবধি নেমেছে। ভীষণ ফর্সা মুখে মেকআপের ছোঁয়া, উড়ন্ত ঠোঁট দুটো লিপস্টিকে ভর্তি। ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, আমি এই কাকে দেখছি? এ কি আমাদের তুষি? ইউসা গর্বের হাসি হাসলো, বলল মাথা নেড়ে, কেমন চমকে দিলাম সবাইকে।
সকাল সকাল পার্লার থেকে লোক এনে করিয়েছি এসব। কত সুন্দর লাগছে না বলো? মিন্টু স্ফুট কণ্ঠে বলল। হ্যাঁ, একেবারে ঐশ্বরিয়ার মতো। অয়নের হাতে চায়ের কাপ ছিল, অথচ চুমুক দিতে ভুলে গেছে ছেলেটা। মুগ্ধতা আর অভিভূতি দুইই মিশে যে অনুভূতি হয়, সেই অনুভূতির এক গাঢ় প্রসারণে হাঁ করে চেয়ে রইল সে। অন্যমনস্ক চিত্তে একটু শ্বাস নিল অয়ন। বুকের কোথাও কিছু ভারী ভারী লাগছে। অপ্রতিভ মেজাজের রাশ টানতে চোখ নামালো সে। লুকোতে চাইল তুষির দিকে ছুটতে থাকা ওসব বিমোহের বাণ, কিন্তু তুষি, তার ধ্যান আপাতত ইয়াসিরের দিকে। লোকটা কি ওকে দেখছে? ঈর্ষা সাজানোর সময় বলেছিল ওকে এভাবে দেখলে মাথা ঘুরে পড়ে যাবে উনি। পড়েছে কি? চোখের কোণ তুলে কোনো রকম চাইল তুষি। ইয়াসির তাকিয়েছিল, তবে ওই তাকানোতে বিশেষ প্রাণ নেই। খুব জোর সেকেন্ড কয়েক নিঃশব্দ দৃষ্টি ফেলে ফের মুখটা ফিরিয়ে নিল সে। হাসলো না, কথাও বলল না, এমনকি একটা আওয়াজও এলো না বাইরে। তনিমা এপাশে সরে এলেন, তুষির সামনে দাঁড়িয়ে আরো ভালো করে দেখলেন ওকে। চিবুক ছুঁয়ে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, পরীর মতো লাগছে। আমার সাথের জন্য এমন টুকটুকে একটা বই তো চেয়েছিলাম আমি। তুষি বিব্রত হলো, ঘাড় চুলকালো অপ্রস্তুত ভাবে, কিন্তু তপ্ত চোখে ফিরল ইয়াসির, তেমনি উষ্ণ তার স্বর। মা, ভদ্রমহিলা থতমত খেলেন। মানে মুখ ফসকে বেরিয়ে গেছে। ছেলেটা বিরক্ত হলো, বাকি চা আর খেলো না। কাপ নামিয়ে উঠে দাঁড়াতেই তনিমা শুধালেন, বলছিলাম যে ওকে কেমন লাগছে বললি না তো? আমি বলতে যাব কেন? আশ্চর্য। না আসলে উচ্ছ্বাস সাজানো তো বোনের জন্য বলেছিল না, একটু কেমন কি লাগবে। এসব সার্কাজমের জন্য অনেক সময় পাবে। এই চোরের পায়ে এক্ষুনি এত প্রেশার দেয়া বারণ। ঘরে নিয়ে যাও ওকে। শেষটুকু ইউষাকে বলল ও, তারপর লম্বা পায়ে কক্ষে রওনা করলো। তনিমা হতাশ হলেন, দীর্ঘশ্বাস ফেললেন ফোঁস করে। না, এই ছেলেকে দিয়ে হবে না, এর দ্বারা আশা নেই, বললেন মৃদু গলায়। ওকে নিয়ে যা, এই অবস্থায় হয়তো। ইউষা মাথা নাড়ল। তুষি হড়বড় করে উঠল। হ্যাঁ চলো, এসব পাল্টে ফেলি। গা কুটকুট করছে, গরম লাগছে, চুলটাও বাঁধবো। আর এসব সাজবো না, কেমন মেয়ে মেয়ে লাগছে আমাকে। ইউষা চোখ পাকিয়ে বলল, চুপ করো, তুমি তো মেয়ে মেয়ে লাগবে না কেন? আর খবরদার এসব বলে ফেলার কথা ভুলেও বলবেন। কত সুন্দর লাগছে তোমায়, জানো তুমি? না। জানবে কি করে? নিজেকে আরে ভালো করে দেখেছো? বড় মা, রেশমি, মিন্টু, অরুণ ভাই, তোমরা সবাই বলো তো ওকে সুন্দর লাগছে না অনেক? অয়ন জবাব দিল না, আর চোখে একবার তাকালো শুধু। পরপর গলা ঝেড়ে বসা থেকে উঠে গেল সেও। ইউষার মুখ কালো হলো একটু। সবাই এমন করছে কেন? অয়ন ভাইও মেজ ভাইয়ের মতো হয়ে যাচ্ছে ইদানিং। কিন্তু সজোরে মাথা নাড়ল মিন্টু। রেশমি পকট চোখে বলল, লাগতাছে মানে পুরাই নায়িকা বানাই লাইছে নাফা। আমি তো দেখে কই এই সুন্দর বেডিটাই কেডা দেখেন না, হাত দিয়ে সব কাপড় পইরে গেল। বলতে বলতে ওসব ফের তুলল সে। তনিমা হেসে বলল, আমিও চমকে গিয়েছি ঈশা যখন বলেছিল তোমাকে সাজাবে। আমি বুঝিনি এত ভালো লাগবে। ঈশা, কাল বরং ওর জন্য আরো কিছু শাড়ি কিনে আনিস। মেয়েটা কাঁধ আগলে ধরে নিয়ে চলল তুষিকে। ঠোঁট ফুলিয়ে হাঁটা ধরল সেও। হঠাৎ মনে পড়লো কিছু একটা, ফিস ফিস করে বলল, না না, আমি এসব পরবো না। এই, তুমি যে তখন বলছিলে আমাকে দেখে বিটকেলটা মাথা ঘুরে পড়ে যাবে, কই পড়লো না তো। সে যে দিব্যি হেঁটে হেঁটে ঘরে চলে গেল। ইউষার মন খারাপ। এত কষ্ট করে তুষিকে সাজালো, ভাইয়া দেখলই না। তুষির বোকা বোকা কথায় সেটা বাড়লো আরো। বিরক্ত গলায় বলল, ছোট তো কথা কথা বলছিলাম, জোরে বসে আছো? ও আচ্ছা। পরপরই অনুনয় করলো তুষি। ইউষা, আমাকে শাড়ি ফাড়ি এনে দিও না প্লিজ, আমার এসব পরতে ভালো লাগে না। লাগবে, আস্তে আস্তে সয়ে যাবে তুষি। তুমি কত সুন্দর, এত সুন্দর যদি আমি হতাম না। শোনো, নিজের যত্ন নাও, দেখবে আমার ভাই কেমন পাগল হয়ে পিছু হয়ে তোমার। তুষি কিছু বলল না।
ইউসা ওকে সাজাতে চেয়েছে, সাজাক, কিন্তু ইয়াসির পিছু ঘুরবে। ওই বিটকেল অহংকারী পুলিশটা, তা কখনো হয়? তুষির পায়ের অবস্থা মোটামুটি। ওই দিন সন্ধ্যের পর পর ব্যথা বাড়তেই তনিমা ওকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। এক্স-রে রিপোর্টে এসেছে হাড় নড়ে গেছে, হাঁটা চলা নিষেধ। তবে সপ্তাহখানেক পার হয়েছে এর, এখন একটু একটু হাঁটছেও, তাও কাউকে না কাউকে ধরতে হয়। তবে এতে তুষির বিশেষ দুঃখ নেই, সে তো আরামেই আছে, কোনো কাজ করতে হচ্ছে না। খাবারটা অবধি ইউসা নিয়ে আসছে ঘরে। এতদিন তো ওকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হয়েছিল। মেয়েটার কাছে তুষি বড্ড কৃতজ্ঞ। এতটা খেয়াল তো ওর দাদি ছাড়া কেউ কখনো রাখেনি, কিন্তু দাদি না হয় ওর নিজের কেউ, তাই ভালোবেসেছে তিনি। অথচ ইউসা, ও তো তুষির কেউ না, তাহলে এত ভালোবাসা কিসের? একদিন একটা সুযোগ আসুক, এই ভালোবাসার সমস্ত ঋণ ভালোবেসে চুকিয়ে দিবে তুষি। ও মনমরা হয়ে পায়ের প্লাস্টার দেখলো। আরো কয়দিন পর খুলবে এটা, খুললেই বাঁচে। এসব পরে হাঁটতে ভালো লাগে। ওর মাঝেই ইউসা এলো ঘরে, হাবভাবে তাড়াহুড়া তার, বলল, এখনো ঘুমোওনি? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আমাকে কাল অনেক তাড়াতাড়ি উঠতে হবে। কেন, কি আছে কাল? ইউসা মলিন মুখে বলল, কাল শায়ন ভাইয়ের মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এদিনে এতিমখানায় খাবার দেওয়া হয়, ত্রাণ দেওয়া হয়, আর বাড়ির সবাই মিলে ভাইয়ার কবর জিয়ারতে যায়। বড় মা এত কাঁদে না এদিন। তুষির মন খারাপ হলো। ও, ঈশা আর কথা বাড়ালো না, বালিশ ঠিকঠাক করে বলল, কাল আম্মু আসবে, তারপর তোমার কাছে শুতে দেবে কিনা চিন্তায় আছে। আমি না থাকলে তো কিছু করতেও পারবে না, ভাইয়ের সাথে কথা বলতে হবে, বুঝেছো? তুষি বলল, কি হবে কথা বলে? উনিও দেবেন না আমি জানি। ঘোড়ার ডিম জানতে ভাইয়াই তো আমাকে বলেছিল তোমার সাথে ঘুমোতে। তোমার কি লাগে না লাগে দেখতে? খুব অবাক হয়ে চাইলো তুষি। হেসে ফেলল ইউসা, ভ্রু নাচিয়ে বলল, অনেক ভালো, বুঝলে? দেখতে একটু মেজাজি হলেও ভাইয়া কত দায়িত্ববান তুমি নিজেও জানো না। আচ্ছা, অনেক রাত হলো, ঘুমাই। হ্যাঁ, গুড নাইট। স্বপ্নেও আমার অনেক কাজ। অয়ন ভাই আসেন তো। তুষি হেসে উঠল। লজ্জা লজ্জা ভাব করে গায়ে কাঁথা টেনে শুয়ে পড়ল ইউসা। আলো নেভাতেই তুষির জলজলে নেত্রমণি কাত হলো অদূরে জানলায়। কোথাও না কোথাও গিয়ে ইউসার কথাতে আটকে রইল মনটা। মনে হলো ইয়াসির ভালো, সত্যি ভালো। না হলে একটা বস্তি চোর মেয়ের জন্য কেউ এত কিছু করে? বাইরে প্রচন্ড কোলাহলের শব্দে ঘুম ভাঙল তুষি। পাশটা খালি, ইউসা নেই, দরজা ভেজানো। তুষি প্রকৃতি দেখে বুঝলো বেলা হয়েছে অনেক। এ কোনো রকম সাবধানে পা ফেলে খাট থেকে নামলো, খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে দাঁড়ালো চৌকাঠে। বসার ঘরে তখন মানুষের ভিড়। পুরুষ প্রত্যেকের পরনে সাদা রঙের পোশাক, মাথায় টুপি। এক একটির চেহারা যেন নূরের মতো উজ্জ্বল। এদের কাউকে তুষি চেনে, কাউকে চেনে না। শয়নের মৃত্যুবার্ষিকী আজ, সেই উপলক্ষে কে এসেছে সবাই। ও আশেপাশে চাইলো। খাবার টেবিলে এক কোণে বসে আইরিন, ইউসা প্যাকেট করছে কিছু। দুজনের মাথাতেই বড় করে ঘোমটা টেনে রাখা। হঠাৎ সামনে থেকে ছুটে এলো মিন্তু, আগ বাড়িয়ে হাত পাতলো সামনে। উঠেছো তুমি? এসো, আমি নিয়ে যাচ্ছি। হাসলো তুষি। ইউসার ভাই ঠিক ওরই মতো মিশুক, ভালো। এরা যে কি করে ওই জল্লাদ মহিলার পেট থেকে বের হলো? মিন্তু ধরে ধরে বসার ঘরে নিয়ে এলো তুষিকে। অয়ন কাজ করছিল, ওকে দেখেই ফেলে এলো সেসব। নিজ দায়িত্বে সোফার উপরে রাখা প্যাকেটগুলো নামিয়ে দিয়ে বলল, বসো। তুষি শঙ্কিত একটু। ওদিন অহেতুক যা একটা ধমক দিল লোকটা। বসলো ভয়ে ভয়ে। অয়ন বলল, বাড়িতে কোরআন পাঠানো হচ্ছে, এই সময় মাথায় কাপড় দিতে হয়। তুষি বাধ্যের ন্যায় বলল, আচ্ছা। তারপর হাতটা তুলে চুল ঢাকলো সে। অয়নের ডাক পড়লো বাইরে। তড়িঘড়ি করে বিদায় নিল সে। তুষির সোজাসুজি সোফায় জয়নব বসেছিল। বিমর্ষ আদলে পুরা চোখ বন্ধ করে ফোপাচ্ছেন শুধু। পাশে বসা তনিমা আঁচলে মুখ চেপে রেখেছে, চোখে ঝুপঝুপ করছে জলের কোনা। একই রকম কাঁদছেন তিনিও। বাড়িতে এতগুলো মানুষ, অথচ কারো ঠোঁটে হাসি নেই। এতটা নিস্তব্ধ আর নিশ্চুপতা তুষি আগে কখনো দেখেনি। ও বুঝলো এর বিষণ্ণতা সায়নের জন্য। আহারে, কত ছোট বয়সে মরে গেল ছেলেটা। বেঁচে থাকলে দুই ভাইয়ের মতো বড় হতো নিশ্চয়ই। তনিমার কান্নায় এত কষ্ট হলো তুষির। মন চাইল উঠে গিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে আসতে।
আচ্ছা, তুষি তো বেঁচে থেকে কিছু করতে পারলো না। লোকের পকেট মারা ছাড়া ওর কোনো যোগ্যতাই নেই। ওর আয়ুটা সায়ন ছেলেটাকে দিলেও তো হতো। অন্তত বড় হবার পর সফল হয়ে দেশের জন্য কিছু করতো সে। তুষি দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ চোখ পড়ল রেহেনুমার দিকে। মুখ কালো করে দুহাতে দুটো বড় সাইজের গামলা নিয়ে আসছিলেন তিনি, ওতে ভর্তি পায়েস। তুষি মুখ ঘুরিয়ে নেবে ভাবলেও কেন যেন তাকালো। মনে হলো দুটো সামলাতেও কষ্ট হচ্ছে ওনার। শরীরটা টেনে টুনে উঠে দাঁড়ালো তাই। যেচে বলল, আমাকে দিন, আমি নিয়ে যাই। রেহেনুমা থমকালেন, একটু অবাক হলেন ব্যাপারটায়। তারপর গম্ভীর মুখে বললেন, পা ভেঙেছো না, কাজের দরকার নেই, বসে থেকো। তুষির ভ্রু কপালে চলে এলো, কণ্ঠশৃঙ্গে। হ্যাঁ। পাশ কাটিয়ে চলে গেলেন তিনি। কিন্তু তুষি তাজ্জব চোখে হাঁ করে রইল। ঠিক শুনেছ? এই মহিলা সত্যি এসব বলেছে? বাবা, যে পারে না তুষিকে সারাক্ষণ রান্নাঘরে বসিয়ে রাখতে, সে বলছে বসে থাকো। তুষির ওঠা বসা একটু কষ্টের, পাশে পায়ে ব্যথা লাগে। বসতে গেলে আচমকা নজর পড়ল সিঁড়িতে। ধবধবে সাদা পাঞ্জাবি পরে নামছে ইয়াসির, মাথায় টুপি, চোখে মুখে দীপ্ত এক অভিজাত্য তার। তুষি আর বসল না, ফ্যালফেল করে চেয়ে রইল সে পথে। ইয়াসিরকে এই পোশাকে আগে দেখেনিও। হয় ইউনিফর্ম নয় টি শার্ট। পাঞ্জাবি পরলে ওনাকে এত সুন্দর লাগে। কি চোখ, কি নাক, চিবুকের কি তীক্ষ্ণ কাঠামো। তুষি খেয়াল হারাতে গিয়েও পিঠ সোজা করলো। হকচকালো স্থির চিন্তার বাহরে চোখ সরিয়ে গলা ঝাড়ল। তাকাবে না করেও তাকালো, আবার মাথা নোয়ালো। দৃষ্টির এই লুকোচুরির মাঝেই হুট করে ফিরল ইয়াসির। সোজাসুজি ঠার ওই চাউনিতে ভরকে গেল মেয়েটা। অপ্রস্তুতিতে ধপ করে বসে পড়ল জায়গায়। পাটায় লাগলো খুব। যন্ত্রণায় চোখ খিচে নিল তুষি, অথচ মুখ থেকে টু শব্দও এলো না বাইরে। যে পথ শেষ হয় সেটাই বিশাল পাতিলে ঢেলে তোলা হচ্ছে পিকআপে। সাইফুল ব্যস্ত সে নিয়ে। ইয়াসির নিচে নামতেই এগিয়ে এলেন, একটা ফর্দ মেলে বললেন, এখানে এতিমখানা লিস্ট করেছি, তুই একবার দেখে নে তো। ইয়াসির ফর্দটা ধরল, তবে তার নজর অন্য কোথাও। শওকতকে দেখেই বলল, উনি এখানে কি করছেন? নিজের দিকে আঙুল দেখে কাজ থামিয়ে চাইলেন শওকত। পরিস্থিতি বিগড়ে যাওয়ার একটা স্বল্প আঁচ পেয়ে গেলেন সাইফুল। কাঁধে হাত রেখে স্বর নামিয়ে বললেন। ইয়াসির পুরোটা বলতে দিল না। চাচাকে এড়িয়ে সরাসরি বাবার দিকে চাইল সে। বলল সোজাসুজি, মেজর শওকত আলী, দয়া করে আপনি আমার ভাইয়ের কোনো কিছুতে হাত দেবেন না। তার উচ্চ কণ্ঠ পৌঁছে গেল বাড়ির কোনাকুনিতে। সর্বঘর নীরব হলো। কাজে বেহাল মানুষগুলো চাইল ফিরে। ইউষা, অরণি মুখ দেখল নিজেদের। শওকতের চেহারা থতমত হয়। এক পলক স্ত্রীর পানে চাইলেন তিনি। জয়নব বললেন, দাদু ভাই, আজ তো সায়ান দাদু ভাইয়ের মৃত্যুবার্ষিকী। আজকের দিনে অন্তত রাগারাগি এসব ছেড়ে দাও। ইয়াসির চড়া গলায় বলল, না, আজকাল বলে কিছু নেই দিদুন। উনি আমার ভাইয়ের কোনো কাজে নিজেকে জড়াবেন না। না মানে না। সাইফুল অতিষ্ঠ গলায় বললেন, কেন এমন করছিস স্বার্থ? এমনি সময় যেমন তেমন হলেও বাড়িতে আজ এত লোক, এর মধ্যে তোর এইসব সিন ক্রিয়েট না করলেই নয়। আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না বলে এত শান্তভাবে বললাম ওনাকে, তুমি তোমার ভাইকে এসব থেকে দূরে থাকতে বলো, ব্যাস, তাহলেই তো মিটে যাচ্ছে সব। শওকত মুখ খুললেন এবার, নরম কণ্ঠে বললেন, আমি কেন দূরে থাকবো স্বার্থ? কেন আমি ওর কিছুতে হাত দেব না? তুমি ভুলে যাচ্ছ আমি ওর বাবা, ও আমার সন্তান। ওর সব কিছুতেই তোমার আগে আমার অধিকার আছে। ইয়াসির হেসে ফেলল, বিদ্রুপের হাসি। ভ্রু নাচিয়ে বলল, তাই নাকি? তা যেদিন ওই প্রচণ্ড শীতের মধ্যে আমি আর আমার মা আমার ভাইয়ের লাশ নিয়ে হাসপাতালে বসেছিলাম, সেদিন আপনার এই পিতৃত্ব কোথায় ছিল? যখন সায়নের চিকিৎসার জন্যে আপনাকে বারবার ফোন করা হচ্ছিল আর আপনি মুখের উপর লাইন কেটে দিচ্ছিলেন, তখন আপনার পিতৃত্ব কোথায় ছিল? তখন আপনার মনে হয়নি আপনার সন্তান আছে, আপনি কারো বাবা? আজ খুব অধিকার দেখাচ্ছেন, তাই না? পরপরই কঠিন চোখে চাইল ইয়াসির। দাঁত চেপে বলল, আমার মাকে
মানসিকভাবে পুরোপুরি ধ্বংস করে দিয়ে আপনার শান্তি হয়নি, অধিকার ফলাতে এসে নতুন অশান্তি চাইছেন এখন? শওকত হতবাক হয়ে বললেন, স্বার্থ, তুমি আমার সাথে কিভাবে কথা বলছো? হ্যাঁ, মানছি আমার ভুল ছিল, সেই জন্য আর কতবার ক্ষমা চাইবো আমি? এই একটা ভুলের জন্যে আর কতভাবে কথা শোনাবে তোমরা আমাকে? ফুঁসে উঠল ইয়াসির। কিসের ভুল? অন্যায়টাকে ভুল বলে চালিয়ে দেবেন না মেজর। ঘরে স্ত্রী রেখে অন্য নারীতে আসক্ত হওয়া ভুল, সন্তান ফেলে সংসার ফেলে সেই নারীকে বিয়ে করতে যাওয়া ভুল। তনিমা ভেজা কণ্ঠে আর্তনাদ করে উঠলেন। চুপ কর স্বার্থ, আল্লাহর দোহাই লাগে, চুপ কর তুই। ইয়াসির চোখ বুজে শ্বাস ফেলল, মাথা ঠান্ডা করে বলল, ওনাকে এখান থেকে যেতে বলো মা, আমাদের ওনাকে দরকার নেই। ফর গড সেক ওনাকে যেতে বলো এখান থেকে, আমি জাস্ট ওনাকে নিতে পারছি না। শওকতের মুখ ছলছল করে উঠল। বড্ড মায়া হলো সাইফুলের। বললেন, স্বার্থ, ছাড় নেই সব, যা হবার তা তো হয়ে গিয়েছে। অনেক বছর তো হইল, শাওনকেই ফিরে আসবে বল। জন্ম মৃত্যু এইসবে তো মানুষের হাতে নেই। এইটা একটা ব্যাপার নিয়ে তুই ভাইজানের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিস। মানুষটা ভেতরে ভেতরে কত কষ্ট পায় তুই জানিস না। এবার অন্তত ভুলে যাও সব। ইয়াসিরের কণ্ঠ নেমে আসে, গাঢ় হয়, বলে, না চাচ্চু, চাইলেও পারবো না আমি। আর শুধু একটা ব্যাপার তো নয়, ওনার ওই অপরাধ শুধু আমার মায়ের বুকই খালি করেনি, আরও অনেকে অনেক কিছু হারিয়েছে। হতে পারে সেই অনেকের মধ্যে তুমিও আছো। সাইফুল কপাল গুছালেন। আমি আমি আবার কি হারালাম? ঢোক গিলল ইয়াসির। এক পলক চাইল বাবার দিকে। কপালে জমে থাকা ঘাম হাত তুলে মুছলেন শওকত। ইয়াসির আর বলল না সেসব। প্রসঙ্গ পাল্টালো কড়া ভাষায়। আপনি প্লিজ এখান থেকে যান, আপনাকে আমার সহ্য হয় না। বাবা হিসেবে আপনি যেমন কলঙ্ক, তেমনি কলঙ্কের আমার মায়ের স্বামী হিসেবে, আমি চাই না সেই কলঙ্ক আমার ভাইয়ের কোনো পবিত্র কাজে সামিল হোক। শওকত নিস্তব্ধ হয়ে পড়লেন। মুখখানা ফ্যাকাশে হলো অপমান আর অসম্মানের তোড়ে। ব্যথিত চোখে স্ত্রীর পানে ফের চাইলেন তিনি। জয়নব কিছু বলতে চাইলেন, দিল না ইয়াসির। ঘোষণা করলো মাঝপথে, আচ্ছা বেশ, আপনি থাকতে চাইছেন যখন থাকুন, আমি চলে যাচ্ছি। ইয়াসির যেতে নিলে থামালেন শওকত। আর্দ্র গলায় বললেন, না না, তুমি কেন যাবে? আমিই যাচ্ছি। সত্যিই তো, বাবা হিসেবে আমি কি করতে পারলাম? আমার জন্যই তো। কথা কেড়ে নিল ও। খুব শক্ত গলায় বলল, এসব অতীত আমি শুনতে চাই না, দেরি হচ্ছে, গেলে যান এক্ষুনি। শওকত শ্বাস ফেললেন। কথা বাড়ালেন না আর। চাইলে পারতেন হয়তো, কিন্তু তর্কযুদ্ধের শক্তি যেন নেই। অপরাধীর মতো মাথা নুইয়ে চলে গেলেন ঘরে। তনিমার চোখে এক প্রস্থ জল টলমল করে উঠল। ভেজা কণ্ঠে বলল, কেন এমন করছিস বাবা? মানুষটা এত কষ্ট পেয়েছে বল তো। ইয়াসির কাছে এগিয়ে এলো, হাঁটু মুড়ে বসলো মায়ের কাছে। শান্ত অথচ দৃঢ় গলায় বলল, তুমি আজ আর কিছু বলো না। অন্যের কষ্ট দেখতে দেখতে নিজের অনুভূতি এমন শূন্যে নামিয়ে এনেছ, তাই আজকাল কেউ তোমার কষ্ট নিয়ে ভাবছেই না। এবার অন্তত একটু নিজেকে নিয়ে ভাবো মা। তোমার ছেলে বড় হয়েছে, সে আগের মতো ছোট আর অসহায় নেই যে সব জেনেও চুপ করে থাকবে। সে যা করেছে তোমার সাথে, তাকে ঠিক ততটুকুই ফেরত দেব আমি, দেবই। ছেলেটার হাতটা ধরে হুহু করে কেঁদে উঠলেন রমণী। সবার হতাশার মাঝে কেবল বাকরুদ্ধ হয়ে রইল তুষি। ঘটনার সবটা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। অয়ন উঠোনে ছিল, রেহনুমাও সেখানে। দুজন একসঙ্গে ভেতরে এলেন। একটু আগে দেখে যাওয়া গমগমে বসার ঘরে নিশ্চুপতার এই ভয়ানক মোড় দেখে বিভ্রান্ত হয়ে পড়লেন তারা। অবসন্ন মলিন চেহারাগুলো অয়ন একবার দেখলো। জিজ্ঞেস করলো বিভ্রম নিয়ে, কিছু হয়েছে? সাইফুল উল্টো ঘুরে চোখের পানি মুছলেন। স্বাভাবিক থাকার প্রসার করে বললেন, না না, কি হবে? ওই শাহিনের জন্য একটু। সবাই দাঁড়িয়ে কেন? সময় নেই, হাত চালাও।
অয়ন গাড়িতে খাবার উঠেছে। হ্যাঁ, আমি মাত্র উঠিয়ে দিয়ে এলাম। আচ্ছা তাহলে আস্তে ধীরে বের হই সবাই, কি বলিস স্বার্থ? নিশ্চুপ ইয়াসির মাথা নাড়ল, এক হাত ধরে দাঁড় করালো মাকে, পেশিবহুল বাহুতে আগলে নিয়ে চলল। তারপর ইউষা এসে দিদুকে তুলল, আইরানও ধরলো অন্য পাশ থেকে। পায়ের ব্যথায় খুব একটা হাঁটতে পারে না পৌরা। আস্তে ধীরে সবাই বেরিয়ে গেলেও একই জায়গায় শান্ত নদীর মতো বসেছিল তুষি। দু চোখ জুড়ে প্রশ্ন আর বিস্ময়ের ভেলকি নিয়ে মেয়েটা চুপ করে বসে আছে। রেহনুমা যেতে নিয়েও থামলেন, কিছু একটা ভাবলেন ওকে দেখে, ছুঁড়ে ছুঁড়ে বললেন, এই মেয়ে, বাড়ি কিন্তু পাকা, আবার চুরি করে পালিও না। অবশ্য পাতো ভাঙা, পালাবে কি করে? যাকগে, সাবধানে থেকো। রেশমি আছে, কিন্তু কিছু লাগলে ডেকো ওকে। গেলাম। যত্তস্ব। তুষি হুহা করলো না। ঠিক করে শুনেছে কিনা কে জানে, ইয়াসিরের প্রতিটা কথা কানে বাজছে তার। বাবার প্রতি এত রাগ কেন মানুষটার? কেন বড় ভাইয়ের মৃত্যুর জন্য বাবাকে দায়ী করছেন উনি? এমন সহজ একটা বাড়িতে রহস্যের এত পেঁচ থাকতে পারে? এই বাড়ি না এলে তুষি কোনোদিন জানতেই পারতো না। দিনের ঝিম ধরা মুহূর্ত, ফাঁকা বাড়ি, সবকিছু নিস্তব্ধ, শান্তিতে বুঝে আসা সময়ের মতো। ভাঙা পা লম্বালম্বি সামনে ছড়িয়ে খাটে বসে আছে তুষি। রেশমি ওকে ঘরে দিয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত খাবার টাবার কিছু দেওয়ার নাম নেই। ঘুম ভাঙার পর থেকে তুষি তাতে দানা অব্দি কাটেনি। পেট মুচড়ে ওঠার কষ্টে মেয়েটা আর বসে থাকতে পারল না। রেশমির চুল অতিরিক্ত লম্বা, সবসময় অজগরের মতো বিশালাকার বিনুনি করে রাখে। তুষি গলা তুলে ডাকলো, বেলুনিওয়ালি, আই বেলুনিওয়ালি, why not giving me nasta? Timely eat nasta is important. ও বেলুনি, শুনছো? দু ডাকেই ছুটে এলো মেয়েটা। ওড়নায় হাত মুছতে মুছতে এসে দাঁড়ালো ঘরে, বিরক্ত হয়ে বলল, বেনুলি লাগতেছে কেন? আমার নাম রেশমি, নাম ধরে রাখতে পারো না? পাইনি বলেই তো ডাকিনি। আমাকে নাস্তা দাও জলদি, খিদে পেয়েছে। দিতাছি বাপ, সময় তো লাগে। ধৈর্য সহ্য নাই মাইয়াডার, সংসার করবো কেমনে কেরা জানে। বিড়বিড় করতে করতে ঘর ছাড়লো রেশমি। তুষির ওসব শোনার সময় নেই, ওকে যা বলার বলুক গে, খাবার এলেই চলবে। রেশমি ফিরে এলো নাস্তা নিয়ে, দুটো রুটি আর ডিম পোচ, সামনে এক গ্লাস টলটলে জল। সবকিছু দুম করে রাখলো বিছানায়, বলল ছুঁড়ে ছুঁড়ে, লন মেম সাহেব, আপনার নাস্তা খাইয়া আমারে উদ্ধার করেন। এত খোঁচাখুচি কথা তুষি পাশ কাটিয়ে চলে গেল। মেয়ের মন চোখ আপাতত খাবারের থালায়, ব্যস্ত ঝাঁপ দিল সেখানে। রুটি ছিঁড়ে ডিমে ছোঁয়ালো, মুখে দেওয়ার মাঝে রেশমি বলল, আমি বাজারে যাইতেছি, আইতে সময় লাগবো। কিছু দরকার পড়লে কও, দিয়া যাই। আমার হয়েছে যত জ্বালা, বাড়ির মানুষের সেবা করতে করতে অহন কামের মাইয়ারও সেবা করন লাগে। কেন কেন যে আমার পাউডা ভাঙলো না? তাহলে তো আমিও বিছানায় বইয়া নাস্তা খাইতে পারতাম। তুষি কপাল কুঁচকে চাইল। আগের পরের সব কথা ফেলে প্রশ্ন করলো ঝটপট, তুমি কেন বাজারে যাবে? বাজারের জন্য অন্য লোক থাকে না? রেশমির চটপটে খই ফুটানো জিভ মিলিয়ে এলো অমনি, আমতা আমতা করে বলল, জামু, ওই কাম আছে কয়টা, বড় মা কইছে আমারে যাইতে। তুষি ভ্রু নাচিয়ে বলল, সত্যি বাজারে যাচ্ছ নাকি অন্য কিছু? কোনোভাবে ওই লোকের সাথে তোমার চক্কর টক্কর চলছে না তো? রেশমির চোখ বেরিয়ে এলো, আচমকা ধরফরিয়ে বসলো ওর সামনে, অনুরোধ করে বলল, আর যে বাজার করে হ্যাঁও যাইব, কাউরে কইও না প্লিজ। মুবারক খুব জোরাজুরি করতেছে, বাসাত কেউ জানে না। আমি আমি সব কাম শেষ কইরা যাইতেছি, সবাই আউনের আগে চললামও। তুমি কিছু কইও না তুষি, মুবারকের বাইতে পাকা কথা হোক, এরপর আমি সবাইরে জানামু। এর আগে জানাইলে আমারে কামতে বাইর কইরা দিব। তুষি হোঁচট খেলো, চোখের হোঁচট, হতভম্ব বনে শুনে গেল শুধু। রেশমি ওর হাত ধরে অনুরোধ করলো কতক্ষণ। ঘরের বাইরে থেকে মোবারক চিকন স্বরে ডাকলো হঠাৎ। আরেক দফা অনুরোধ সেরে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল মেয়েটা। তুষি ফেল করে চেয়ে রইল, বিড়বিড় করে বলল, কিন্তু আমি তো মজা করছিলাম। তারপরই বীতস্ফৃত আওলালো, কি আজব বাড়ি মাইরি,
এ ওকে, এ একে, অমুক তমুককে পছন্দ করেই যাচ্ছে, আবার প্রত্যেকেই লুকিয়ে লুকিয়ে প্রেমও করছে। তো শুধু আমি আজ অব্দি একটা প্রেম করতে পারলাম না। এই যে বিটকেল পুলিশটা আমাকে আটকে রাখলো এখানে। আর যদি আমারও একটা প্রেমিক থাকতো, ঠিক ও ব্যাটার নাক ফাটিয়ে দিয়ে নিয়ে যেত আমাকে। না রে তুষি, জীবনের কিছু কিছু ঘটনায় প্রেম করা খুবই জরুরি। একটু থামলো মেয়েটা, হতাশ শ্বাস ফেললে ভাবলো, কিন্তু আমি প্রেমিক কোথায় পাবো? আমার তো কাউকে পছন্দই হয় না। বাক্যের শেষে তুষি আবার থম মেরে গেল। অদ্ভুতরে কাণ্ডের মতন চোখের পর্দায় ভেসে উঠল ইয়াসিরের ফর্সা শক্ত মুখটা, পাঞ্জাবি টুপি পরে সৌম্য যুবকের সিঁড়ি বেয়ে নেমে আসা দৃশ্য। নিঃশ্বাসের খুব কাছে এসে কপালে ব্যান্ডেজ করার অতীত ভেবে ব্যস্ত সোজা হয়ে বসল সে। মাথাটাকে ঘন ঘন ঝাঁকালো দুবার। না না, এসব হাবিয়ে যাবি ভাবা যাবে না। এই বিটকেল থেকে যত দূরে থাকা যায় তত মঙ্গল। দরজার খট করে শব্দ হলো তখনই। রেশমি বাইরে যাচ্ছে তার মানে। তুষির আফসোস হলো এবার। কতগুলো দিন বাইরে যায় না ও, ঘুরতে পারছে না, হাঁটাও বন্ধ। ইস, আজ পাটা ভালো থাকলে এখনই ভেগে যাওয়া যেত। বাড়িতে কেউ নেই, এমন মুখম সুযোগ কি আর আসবে? ধ্যাত, বিরক্ত চিত্তে কসরত পুহিয়ে শুয়ে পড়ল তুষি। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলো একটু। কিছু সময় কাটলো, তারপর হুট করে বিকট এক আওয়াজে ভেসে এলো বাতাসে। কাচের কোনো কিছু তীব্র ঝনঝনানি তুলে ভেঙে পড়ল শব্দে। হুড়মুড়িয়ে চোখ মেলল তুষি। কোথায় কে ভাঙলো? বাড়িতে তো কেউ নেই। চোর ঢুকলো না তো? এই রে, ওই তো বড় চোর। ওর উপর বাটপাড়ি করতে আবার কে এসেছে এখানে? তুষির পায়ে ব্যথা, তাও টেনে টুনে নামলো কোনো রকম। কেউ না ধরলে হাঁটা চলা মুশকিল। পাটা অল্প উঁচুতে তুলে ব্যাঙের মতো লাফাতে লাফাতে দরজা এলো ও। স্টোর রুম থেকে খাবার রুমের প্রবেশপথ সোজাসুজি। চোখ দুটো সেখানেই তাক হলো তুষির। গোটা আকাশ মাথার উপর ভেঙে পড়লো অমনি। মেঝেতে ছড়ানো ছিটানো কাচের মধ্যে পড়ে আছে শওকত। সদ্য গলার নালি কেটে ফেলে রাখা পশু যেমন ছটফট করে মাটিতে, ঠিক একই রকম বক্ষপট ধাপাচ্ছে, জোরালো শ্বাস টানছে, হাঁপাচ্ছে, বুকে হাত দিয়ে কাতরাচ্ছেন এপাশ ওপাশ। তুষির মাথায় সব ফাঁকা হয়ে গেল। হুঁশ হলো এখন। ছুট লাগালো ঝড়ের মতো। সহসা টান পড়লো গুড়ালিতে। ব্যথায় বিবস্র হয়ে মুখ থুবড়ে পড়ে গেল মেয়েটা। অথচ থামলো না আজ। কোকিয়ে গুঙ্গিয়ে ভীষণ কষ্টে উঠে দাঁড়ালো ফের। প্লাস্টারের শক্ত বাধা বলে আবার ছুটলো তুষি। ধরফরিয়ে শওকতের পাশে গিয়ে বসলো। ভদ্রলোকের পুরো মুখ ফ্যাকাশে, ঠোঁটের কোণে চকচক করছে ঘাম। বুকের বাপাস ধরে কাতরাচ্ছেন। তুষির মনে পড়ল পুরনো কিছু কথা। বস্তিতে ওরা যেই ঘরে থাকে সেই ঘরের মালিকের একবার এমন দশা হয়েছে। ঠিক এমনই করছিল লোকটা। হাসপাতালে নেয়ার পর মারা গেলেন। ডাক্তার জানালেন হার্ট অ্যাটাক করেছে। তুষি ঘাবড়ে গেল। তড়িঘড়ি করে শওকতের মাথাটা কোলে তুলল নিজের। ভদ্রলোকের চোখ বুজে আসছে। ঝাপসা দৃষ্টিতে একটু একটু তুষির মুখখানা দেখলেন। খুব কষ্টে বললেন, বুক জ্বলে যাচ্ছে, মরে যাচ্ছি, হাসপাতাল। বাকিটা বলার আগেই ভারী শরীর নিস্তেজ হয়ে পড়ল। চোখ জোড়া বুঝে ফেলতেই বুকটা ছ্যাদ করে উঠল তুষির। উদ্ভ্রান্তের ন্যায় দেখলো এদিক ওদিক। কি করবে এখন? কোথায় যাবে? কাকে ডাকবে? বাড়িতে তো কেউ নেই। না ওর ফোন আছে, আর না ও এ বাড়ির কারোর নাম্বার জানে। ভয়ে চিন্তায় ঘাম ছুটল তুষির। খুব জোরে ধরফর করছে বুক। শওকতের গাল চাপড়ালো কোমল হাতে। হাত পায়ের তালু ঘষল কিছুক্ষণ। না, সারা শব্দ নেই। এমনকি চোখের পাতা অবধি নড়ছে না। এক্ষুনি হাসপাতালে না নিলে তো বাঁচানো মুশকিল। তুষি কোথায় যাবে বুঝতে পারল না। শওকতের মাথাটা নামিয়ে রাখলো আবার। ব্যথায় নীল হয়ে যাওয়া পা টেনে হিঁচড়ে দৌড়ে এলো দরজার কাছে। ভাগ্যক্রমে রেশমি লক করে যায়নি। হয়তো ভেবেছিল ভাঙা পা নিয়ে তুষি নড়তে চড়তে পারবে না। ও দরজা খুলে মেঝেতে বসে পড়ল। গোড়ালির ব্যথায় যেন পা ফুলে পড়ছে। গলার সবটুকু জোর দিয়ে চেঁচালো, কেউ আছেন? কেউ আছেন? এদিকে আসুন, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কেউ আছেন এখানে? মূল গেটের পাশে বসে ঝিমুচ্ছিলেন দারোয়ান। মেয়েলি চিৎকারে লাঠিটা বগলে গুজে ছুটে এলেন তিনি। বিধ্বস্ত তুষিকে দেখে চমকে গেলেন খুব। অধৈর্য গলায় শুধালেন, কি হয়েছে? কি অসুস্থ? তুষি হাঁপাচ্ছে।
শ্বাসের তোড়ে চট করে কথা বলতে পারল না। আঙুল দিয়ে দেখালো অদূরে। বাড়ির মালিককে নিথরের মতো পড়ে থাকতে দেখে আটকে উঠলেন ভদ্রলোক। আর্তনাদ করে বললেন, হায় হায়, বড় সাহেবের একই অবস্থা। স্যার স্যার বলতে বলতে দৌড়ে কাছে গেলেন তিনি। পুরোপুরি অচেতন শওকত। দারোয়ান ব্যস্ত গলায় বললেন, আমি সার্থক স্যারকে কল দিচ্ছি, বড় সাহেবকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে। তুষি বলল, তাতে অনেক দেরি হয়ে যাবে। এটার অবস্থা ভালো নয়। আপনি একটু ওনাকে তুলুন, এক্ষুনি হাসপাতালে নিয়ে যাই। আমি তো গেটে রেখে নড়তে পারবো না। আমি ফাঁকা কিছু একটা হয়ে গেলে আমার চাকরি চলে যাবে। হাসপাতালও বেশ দূরে। তুষি একটু দম চেটে বলল, আপনি ওনাকে ধরে নিয়ে বাইরে আসুন, আমি নিয়ে যাচ্ছি। তোমার তো পা ভেঙে গেছে শুনলাম, তুমি কিভাবে যাবে? আমি পারবো, আপনি আসুন, সময় নেই, তাড়াতাড়ি করুন। তুষি দরজার কাঠ ধরে উঠে দাঁড়ালো। খুঁড়িয়ে খুঁড়িয়ে দাঁত মুখ চেপে ছুটলো বাড়ির বাইরে। দারোয়ানের বয়স বেশি নয়, দেহটা শক্তপুক্ত এখনো। শওকতের নিস্তেজ শরীরটা টেনে তুললেন তিনি। দু কাঁধে ভর নিয়ে এগোলেন সামনে। ইয়াসিরদের বাড়ি মেন রোড থেকে একটু ভেতরে, অনেকটা জায়গা নিয়ে করায় আশপাশ অতটা সরব নয়। এই রাস্তায় রিক্সা, সিএনজি, প্রাইভেট কার ব্যতীত ভিন্ন বাহন খুব একটা দেখা যায় না। তো সে বাইরে এসে চারপাশে চাইলো। কপাল মন্দ থাকলে যা হয়। অন্য সময় লাইন বেঁধে গাড়ি ছোটা রাস্তাটায় আজ কিছু দেখা যাচ্ছে না। দু একটা রিক্সা এলেও তাতে প্যাসেঞ্জার ভরা। তুষির মাথায় হাত পড়ার অবস্থা। কোন দিকে যাবে, কিসে করে নেবে ও জানে না, শুধু জানে বাঁচাতে হবে ওনাকে। দারোয়ান জ্ঞানশূন্য শওকতকে সাথে এনে দাঁড়ালেন মাত্র। ভদ্রলোকের মাথা হেলে পড়ছে, ঢুলছে দেহ। উনি বললেন, একটু তাড়াতাড়ি করো মা, আমি তো বেশিক্ষণ ভর রাখতে পারবো না। তুষির কথায় ব্যস্ত ভাব। দেখছি দেখছি। ওর হঠাৎ চোখ পড়ল একটা খালি ভ্যানের উপর। চালক সদ্য থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশে গিয়ে বসেছেন। তুষি উদ্বেগ নিয়ে বলল, ওই তো একটা ভ্যান। চাচা আসুন, এই নিয়ে আসুন ওনাকে। ভ্যানের দূরত্ব কয়েক পায়ের। দারোয়ান নিয়ে এলেন শওকতকে। তুষি বললেন, এখানে শুয়ে দিন, তাড়াতাড়ি করুন। ভদ্রলোক বিস্মিত বনে বললেন, এই ভ্যানে করে নিয়ে যাব? কি বলো, সময় লাগবে তো? এভাবে দাঁড়িয়ে থাকার চেয়ে ভ্যানে নিয়ে যাওয়া অনেক ভালো। আপনি কথা না বাড়িয়ে ওনাকে শুয়ে দিন। দারোয়ান তাই করলেন। শুনলেন ওর কথা। নিজের ভ্যানের কাছে দুজন অচেনা মানুষ দেখেই তড়িঘড়ি করে দৌড়ে এলেন চালক। এই কি হয়েছে, কি লাগবো? আর এরা আমার ব্যানে উঠেছেন কেন? কারা আপনারা? তুষি নরম গলায় বলল, দেখুন উনি অসুস্থ, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আপনি একটু। লোকটা মাঝপথেই খ্যাক করে উঠলেন। মগের মুল্লুক নাকি? কথা নাই বার্তা নাই, আমার ব্যানে শুয়াইয়া কন হাসপাতালে নেওয়া লাগবো। এই মাত্র কত্তডি মাল নামাইয়া রাইখাইলাম, শরীর ম্যাজ ম্যাজ করতেছে। বাড়ি যাবো, ভাত খাইয়া ঘুমাবো। অন এডি পারতাম না। নামান এরে নামান। শেষটুকু ধমকে বললেন তিনি। কণ্ঠে কি তেজ, মেজাজ খিচড়ে গেল তুষির। কুস্তি জেতা সৈনিকের সত্তাটা ছিটকে এলো বাইরে। খপ করে থাবা দিয়ে লোকটার সেন্টু গেঞ্জির গলা টেনে ধরল ও। ভদ্রলোক হকচকালেন, থমকে গেলেন, চোখ ছানা বড়া করে তাকালেন ওর দিকে। তুষি কটমটিয়ে বলল, শালা, তেজ দেখাস আমারে? তুই জানোস আমি কি? মাইয়া মানুষ দেখা খুব হালকাভাবে নিয়া ফেলাইতেছস, তাই না? এমন ঘা দেবো না, একদম ম্যাজম্যাজানির জন্য শরীরটাও থাকবে না। লোকটা হতবাক হয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ, তারপর হম্বিতম্বি ছুড়লেন। কি কি করবেন আপনি? মারবেন? মারেন দেই, কত সাও। কথা শেষ করার আগেই ঠিক নাকের ডগায় একটা ঘুষি মারল তুষি। হ্যাংলা পাতলা লোকটা কাগজের মতো উড়ে গিয়ে পিচের রাস্তায় লুটিয়ে পড়ল। দারোয়ানের মাথা চক্কর কাটলো তাতে। গোল চোখে একবার লোকটাকে দেখে তুষি পানি চাইলেন। ভ্যান চালক ব্যথায় সোজা হতে পারলেন না। নাকে হাত দিতেই রক্ত এলো আঙ্গুলে। আর্তনাদ করে বললেন, ও আল্লাহ, এটা মাইয়া না ডাকাই? আমারে মাইরা ফেলাইলো রে, কেউ বাঁচান আমারে। তুষির ওসব দেখার সময় নেই। চালকের জায়গায় ও নিজে উঠে বসলো। দারোয়ান তখনও হাঁ করে তাকিয়ে। ও বলল, সামনে যে হাসপাতাল পাবো সেখানেই নিয়ে যাব। আপনি বাড়ির সবাইকে ফোন করে জানিয়ে দিন। ভদ্রলোক নড়ে উঠলেন, ফাঁকা মুখটা বন্ধ করলেন তড়িৎ। রয়ে শুয়ে বললেন, তুমি ভ্যান চালাতে পারবে? রান্না ছাড়া তুষি পারে না, এমন কোনো কাজ পৃথিবীতে পয়দাই হয়নি এখনো। তারপর চোখের সামনে দিয়ে ভ্যান চালিয়ে তরতর করে চলে গেল মেয়েটা।
চালক হা হুতাশ করে উঠলেন। হায় হায়, আমার ভ্যান, আমার গাড়ি। পেছনে ছুটতে নিলে থামালেন দারোয়ান, বললেন, যেতে হবে না, এটা পুলিশের বাড়ি, গাড়ি পেয়ে যাবেন আপনি। সত্যি মামু? দারোয়ান হোহা করলেন না। তুষির কথা মতো ফোন বের করে কল দিলেন কাউকে। শকতকে হাসপাতালে নেয়ার ঘটনা খানেক শেষ। প্রথমে ইমিডিয়েট ইমার্জেন্সি রুমে নেওয়া হয়েছিল। জটিলতা দেখে ক্যাথ ল্যাবে শিফট করা হয়েছে কেবল। করিডোরে লম্বা সারির একটা বেঞ্চে মাথা নিয়ে বসে আছে তুষি। পা ফেটে যাচ্ছে যন্ত্রণায়, গোড়ালে আবার ফুলেছে। বেগুনি রঙের গোল একটা আস্তরণ পড়েছে ত্বকে। অতটা রাস্তা ভ্যান চালিয়ে আসা তো মুখের কথা ছিল না। এটা বেশ নামিদামি হাসপাতাল, অথচ আসার পরপরই ভর্তি নিতে চায়নি। টাকা জমা করার কথা বলল প্রথমে। তুষি তো ভিখারির চেয়ে কম কিছু না, টাকা কোথায় পাবে? ভাগ্যিস বুদ্ধি করে অ্যাসিডের পরিচয় দিয়েছিল। আচ্ছা, বাড়ির সবাই কি খবর পেয়েছে? ও যে কাউকে জানাবে সেই উপায়টাও নেই। কি যে হবে এখন? লোকটা সুস্থ হবে তো? তার ভাবনার মাঝেই কজোড়া পায়ের ধূপধাপ শব্দ ভেসে এলো কানে। চকিতে ফিরে চাইল তুষি। চেনা মুখগুলো দেখে নড়ে চড়ে বসলো। জয়নব, আইরিন ছাড়া প্রায় প্রত্যেকেই এসেছে। ছেলের শোকে কাহিল বৃদ্ধা আরো অসুস্থ হয়ে পড়েছে। এই মুহূর্তে এতটা পথ ওনাকে টানা হেচড়া করা যাবে না। রেখে এলো বাড়িতে, সাথে দেখভালের জন্য আইরিন আছে। সবার আগে উদ্বিগ্ন পায়ে ছুটে এলো অয়ন। খুব তাড়াহুড়ায় শুধালো, বাবা কোথায় তুষে? তনিমার চোখে এক প্রস্থ জল। কেঁদে কেটে মুখখানার জাতা দশা। প্রশ্ন ছুড়লেন হড়বড়িয়ে, ও কোথায়? ও ঠিক আছে তো? ও তুষি? তুষি ঢোক গিলল, জবাব দিল ধীরস্থির, ওই রুমে। ক্যাথ ল্যাবের দরজাটা একবার ফিরে দেখলো সবাই। সাইফুল বললেন, কখন হলো এসব? কিভাবে হলো? আমাদের জানাওনি কেন তুমি? আমার কাছে তো মোবাইল নেই। ভদ্রলোক দমে গেলেন। স্বর নেমে এলো, তাও ঠিক। ভাইজান এখন কেমন আছেন? ডাক্তার কিছু বলেছে? তুষি মাথা নাড়ল দুপাশে, বুঝালো বলেনি। তনিমার কান্না বাড়ল। দু হাত দিয়ে ওনাকে আগলে রাখলেন রেহনুমা। আর্দ্র স্বরে বললেন, আপা কেঁদো না, ভাইজান ঠিক সুস্থ হয়ে যাবে। আপা বসো, একটু বসো তো এখানে। দুর্বল রমণীকে ধরে ধরে কেদারায় বসালেন তিনি। ইয়াসির এসে দাঁড়ালো তখন। রিসেপশনের বিল মিটিয়ে এসেছে। বাকিরা যতটা উৎকণ্ঠায় মরছে ততোধিক শান্ত সে। জিজ্ঞেসও করলো ঠান্ডা গলায়, কি অবস্থা ওনার? সাইফুল বললেন, জানি না রে, আসুক ডাক্তার, দেখি কি বলে। তনিমা কেঁদে কেটে বললেন, এর জন্যই তোকে এসব বলতে আমি বারণ করি। স্বার্থ কি দরকার ছিল সবার সামনে ওসব ঝামেলা করার? মানুষটা অসুস্থ, প্যারালাইসিস ঠিক থাকে না, তার মধ্যে দেখলি তো কি হয়ে গেল। ইয়াসির চুপ। রেহনুমা বললেন, আপা ওকে দোষ দিচ্ছ কেন? ও কি ইচ্ছে করে এসব করেছে? কোনো ছেলে কি চায় তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে আসুক? তনিমা কিছু বললেন না। ফ্যাচফ্যাচে কান্নার তরটা বাড়ল শুধু। অয়ন পায়চারি করছে, মাঝে মধ্যে কবজি তুলে চোখ বোলাচ্ছে ঘড়িতে। ইউসা ফোপাচ্ছে। কোনো একটা খবর পাওয়ার আশায় অধৈর্য সকলের মাঝে। চোখের কোণ তুলে ইয়াসিরকে এক পলক দেখলো তুষি। দু হাত বুকে গুজে মানুষটা চুপচাপ দাঁড়িয়ে। উদ্বেগ নেই, কথা নেই, না আছে নিষ্প্রাণ চোখের একটুখানি ভাষা। মানুষ এত নিষ্পহত হয়? কয়েক মিনিট পরেই ক্যাথোল্যাবের দৌড় খোলা হলো। চিকিৎসকের সাথে একজন নার্স বেরিয়ে এলেন। প্রতীক্ষায় চেয়ে থাকা মানুষগুলোকে জানালেন, পেশেন্টকে আপাতত আইসিইউতে রাখা হবে, এরপর অবস্থা বুঝে ব্যবস্থা। আপনারা অপেক্ষা করুন। তনিমা ধপ করে বসে পড়লেন আবার। আঁচলে মুখ চেপে হু হু করে কাঁদলেন। চিন্তায় শুকনো চেহারাগুলোয় গাঢ় মেঘ ছুটে এলো ফের। একটু পর স্ট্রেচারে করে শওকতকে বের করা হয়। তনিমা কাছে যেতে চাইলে বাদ সাধলেন নার্স। স্ট্রেচার নিয়ে আইসিইউর পথ ধরলেন সোজা। ইয়াসির চেয়ে রইল ওদিকে। যতক্ষণ বাবাকে দেখা যায় দেখল সে। শূন্য চোখ নামিয়ে ঢোক গিলল। তারপর বুকের কোথাও জেগে ওঠা সূক্ষ্ম চিনচিনে ব্যথাটাকে দমাতে মাথা নয়ে ফোঁস করে শ্বাস ফেলল শুধু। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার ভাব। হাসপাতালের প্রাঙ্গণ ছেড়ে কেউ এক চুল অব্দি নড়েনি। তনিমার কান্না ছাড়া আর কোনো টু শব্দ নেই। তো সে নিস্তব্ধের ন্যায় বসে আছে।
পায়ের শিরায় ফুঁসে ওঠা যন্ত্রণা গেলে অসহায় চোখে বাড়ির মানুষগুলোকে দেখছে সে। ইউষা তনিমা দুজনেই কাঁদছে। রেহনুমাও একটু পর পরে চোখের জল মুছছে। তুষির বাবা মা ভাই বোন কিছুই নেই। পরিবার কি কেমন হয় জানেই না ও। তবে ইয়াসিরের বাড়িতে আসার পর সবাইকে এক টেবিলে খেতে দেখেছে, গল্প করতে দেখেছে চায়ের আসরে। দুই যা মিলে হাতে হাতে রান্না করা, একে অন্যের ছেলে মেয়েকে আগলে রাখা বুক দিয়ে, বৃদ্ধা শ্বশুর শাশুড়ির যত্ন, ইউষা মিন্তুর খুনসুটি, সব মিলিয়ে সৈয়দ ভবন তুষির চোখে অন্যরকম আলো। ও চায় না এই পরিবারের সাথে খারাপ কিছু হোক। অবশ্য তনিমার মতো সুকোমল নারীর সাথে খারাপ কিছু কি সৃষ্টিকর্তা করবেন কখনো? না না, এ হতেই পারে না। তুষি নিশ্চিত মানুষটা সুস্থ হয়ে যাবেন, ঠিক ফিরবেন তার আপনজনের কাছে। সৃষ্টিকর্তা হয়তো শুনলেন আজ। কমসে কম 2 ঘন্টা পর করে চিকিৎসক জানালেন রোগী সুস্থ আছে, জটিলতা কেটেছে তার। প্রাইভেটে শিফট করার আধ ঘন্টা পর সবাই দেখা করতে পারবে। আর সেই মহেন্দ্রক্ষণ আসতেই সবাইকে ফেলে ছুটে গেলেন তনিমা। সাইফুল থেকে ইউষা অবধি কেউ বসে রইল না। তবে ইয়াসির ভেতরে ঢোকেনি, কেবিনের চৌকাঠে দাঁড়িয়ে বাবার শুষ্ক মুখটায় চেয়ে রইল সে। কাঠিন্য মোড়ানো দৃষ্টিতে আজ নম্রতার জোয়ার। বেডে শোয়া পুরো মানুষটাকে দেখে বুকখানা মোচড় দিল ফের। শৌকত নড়ে উঠলেন সেই সময়। নিভু চোখ মেলতেই চট করে সরে এলো ইয়াসির। তনিমা স্বামীর খুব কাছে বসলেন। ওপাশটায় সাইফুল। নিরন্তর ভাইয়ের মাথায় হাত বুলাচ্ছেন ভদ্রলোক। শওকত চোখ খুলে সবাইকে দেখলেন একবার। রেহনুমা জিজ্ঞেস করলেন, এখন কেমন আছেন ভাইজান? ভালো লাগছে একটু? অল্প ঘাড় নাড়ালেন তিনি। ভেজা গলা ছাপিয়ে তনিমা কিছু বলতে পারছেন না। স্বামীর শীর্ণ হাতটা ধরে কাঁদলেন শুধু। মৃদু হাসলেন শৌকত, রুগ্ন স্বরে বললেন, কেঁদো না তনিমা, আমি ভালো আছি এখন। ইউষা চোখ মুছল ওড়নায়। শওকত হাত বাড়িয়ে ডাকলেন, বোকা মেয়েটা কাঁদছে কেন? আয় দেখি, এদিকে আয়। নরম পায়ে এসে দাঁড়ালো সে। শৌকত গাল ছুঁতেই ঠোঁট উল্টে চোখের জল ছেড়ে দিল ফের। আহা, আবার কাঁদে কেন? চাচ্ছু তো ভালো আছি এখন। ইউষা নাক টেনে বলল, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম চাচু, তুমি আর এরকম ভয় দেখাবে না আমাদের। আচ্ছা বাবা, দেখাবো না। অয়ন, তোমার মুখ কালো কেন? সবাই এখনো এমন মনমরা হয়ে থাকলে চলবে বলো তো? অয়ন ফোঁস করে শ্বাস ফেলল। বাবা, তুমি নিশ্চয়ই নিজেকে নিয়ে খুব খামখেয়ালিপনা করছো। মায়ের কথা শুনছো না, তাই না? নাহলে সুস্থ মানুষ এমন হঠাৎ অসুস্থ হবে কেন? শওকতের ঠোঁটের ওই অল্প হাসি মুছল না। ভেতর থেকে জেগে ওঠা দীর্ঘশ্বাস মিটিয়ে নিলেন বুকে। আর্ত চোখে একবার কেবিনের দরজাটা দেখলেন তিনি। সবাই এলো অথচ ইয়াসির ও এলো না। তারপর হুট করে কপাল গোটালেন ভদ্রলোক। রুমের চারিদিক ভালো করে দেখলেন। সাইফুল খেয়াল করলেন ব্যাপারটা, জিজ্ঞেস করলেন, কিছু লাগবে ভাইজান? ওই মেয়েটা কোথায় সাইফুল? রেহনুমা বললেন, কোন মেয়ে ভাইজান? ওই যে তুষি মেয়েটা যে আমাকে নিয়ে এলো এখানে। ইউষা বলল, কত বাইরে বসে আছে, আনছি। সবাই অবাক হলো, বিভ্রান্ত হয়ে মুখ দেখলো নিজেদের। শওকত তো তুষির নাম শুনতেও পারে না, ডাকছে কেন তাহলে? ইউষা সময় নিল না, বলেই স্ফূর্ত পায়ে ছুটে গেল সে। তুষির ক্লান্ত লাগছে, কতক্ষণ ধরে বসে আছে এখানে। একটু শুতে পারলে ভালো হতো। পায়ের সাথে পিঠটাও ব্যথা করছে এখন। একা একা তো কোথাও যেতেও পারবে না। উফ, পা ভাঙাও এত জ্বালা। মেঝের বুকে চোখ নামিয়ে মেয়েটা ঝিম ধরে রইল। পায়ে হঠাৎ এত ব্যথা করছে কেন? ভ্যান চালানোর সময় তো এমন করেনি। তখনই একটা দীর্ঘ কালো অবয়ব ভেসে উঠল ফ্লোরে। তড়িৎ মাথা তুলল সে। পর্বতের মতো দেহটা নিয়ে এসে দাঁড়িয়েছে ইয়াসির। তুষির চোখ গিয়ে সরাসরি পড়ল মানুষটার নয়নতারার মাঝে। ক্ষুরধার নির্জীব দৃষ্টি দেখেই বাঁকা শির দ্বারা সোজা হলো অমনি। ইয়াসির বলল, বাবাকে তুমি ভ্যানে করে এনেছো? মেয়েটা ঘাবড়ে গেল একটু। ইয়াসিরের মুখ চোখ এত নিরুদ্বেগ, বুঝতে পারলো না কাজটা ভালো না খারাপ করেছে। মিনমিন করে বলল, আসলে কোনো গাড়ি পাচ্ছিলাম না। বাড়ির গাড়ি তো আপনারা নিয়ে গিয়েছিলেন, তাই আমি এলোমেলো উত্তর দিয়ে ঠোঁট টিপল তুষি। ইয়াসির কিছু বলবে তখনই দুরন্ত পায়ে হাজির হলো ইউষা। থেমে গেল সে। মেয়েটা প্রফুল্ল স্বরে বলল,
তো সে তোমাকে বড় চাচু ডাকছে। ও অবাক হয়, কণ্ঠে বিভ্রম। আমাকে কেন? ইউষার পেছনে মাত্র এসে দাঁড়িয়েছে অয়ন। উত্তর ছুড়ল সে। সেটা বুঝতে হলে তো ভেতরে আসতে হবে। তুষির মুখ কালো হয়ে গেল। পায়ের যা অবস্থা, মাটিতে ছোঁয়াতে পারবে কিনা কে জানে। কিছু বলার আগেই হাত ধরে টানলো ইউষা। এসো এসো, তাড়াতাড়ি এসো। ইয়াসির বলল। আস্তে, পা ভাঙা ওর।